একদম লাস্টের দিকে একটা টপিক থেকে শুরু হয় বংশগতি। আমরা আজকে বংশগতি ও বস্তুর ঠিক আগ পর্যন্ত পড়বো। এটাই হলো প্রথম অংশ। অন্য ক্লাসে এর পরের টপিকটা হবে। তো আজকে আমরা পড়বো বংশগতির আগ পর্যন্ত। এই চ্যাপ্টারটা খুব বেশি ইম্পর্টেন্ট ফর মেডিকেল অ্যাডমিশন এবং এইচএসসি সব জায়গায় খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। মানে অনেক কিছু আছে এটার মধ্যে। কোনো বছর মানে একদম মেডিকেলের ফার্স্ট থেকে এমন কোনো বছর নাই যেই বছর এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন হয়নি, ঠিক আছে? নেভার। ইভেন এমন হয়েছিল যে একবার এই চ্যাপ্টার থেকে একই বছরে 3টা কোয়েশ্চেন আসছে এবং প্লাস্টিক যে পার্টটা ওখান থেকে 2টা আসছিল একই ইয়ারে। এমনও হয়েছে এক বছরে 2টা কোয়েশ্চেন হয়েছে। তো তুমি চিন্তা করো যে 100 নম্বর একটা কোয়েশ্চেন, তার মধ্যে এই চ্যাপ্টার থেকে 2 বা 3 পাওয়া সম্ভব যদি এরকম কোয়েশ্চেন হয় যেখান থেকে 2টা বা 3টা আসতেছে। সো চ্যাপ্টারটা খুব বেশি ইম্পর্টেন্ট। আবারও বলি, চ্যাপ্টারটা অনেক বড়, অনেক কিছু আছে এটার মধ্যে। তোমাদের অনেক ভয় লাগে এই চ্যাপ্টার নিয়ে, আমি এটা খুব ভালো মতো জানি। আমি ট্রাই করবো, আমি আমার 100% ট্রাই করবো যত ইজি করে পড়ানো যায় এই চ্যাপ্টারটা তত ইজি করে পড়ানোর। আমি একটু ফাস্ট কথা বলি, এটাও আমি জানি, একটু ট্রাই করবো কোপ আপ করার। চ্যাপ্টারটা এমনিই বড়, যদি একটু ফাস্ট কথা না বলি বা ফাস্ট না পড়াই তাহলে মানে অনেক টাইম লেগে যাবে। আরেকটা জিনিস, যদি আমার পড়ানোর সময় কিছু না বুঝে, আমি কিছুক্ষণ পরপর টাইম দিব তোমাদের বোঝার জন্য। তোমরা কোনো ফালতু কমেন্ট করবে না। আমি যদি কোনো ফালতু কমেন্ট দেখি আমি তাকে ব্লক করে দিব। কোনো ফালতু কমেন্ট করবে না, আমি তোমাদের কমেন্ট করার জন্য টাইম দিব। আমি কিছুক্ষণ পরপর গ্যাপ দিয়ে বলবো এর মধ্যে যদি প্রবলেম থাকে বলো, তখন তোমরা কমেন্ট করতে পারো। আর একটা জিনিস হলো, যদি কোনো প্রবলেম হয় মানে এই চ্যাপ্টার রিলেটেড, আমি এছাড়া ধরো এই কমেন্ট সেকশন ছাড়াও তোমরা উদ্ভিদ বিজ্ঞান কমেন্ট সেকশনে করতে পারবা। ওকে, তাহলে আমি স্টার্ট করি। কোষ ও এর গঠন প্রথম অংশ। আমি একটু ফাস্ট কথা বলি, তাই কেউ যদি কোনো কথা না বুঝো চিন্তা করার কিছু নাই, লাইভটা অনেকক্ষণ থাকবে। তোমরা চাইলে ওই পার্টটুকু আবার দেখে নিতে পারবা। একটু এক সেকেন্ড, হ্যাঁ। তারপরে আমি তো এরকম যে আমরা স্টার্ট করছি কোষের গঠন প্রথম অংশ। ওকে, আমি একটা স্ক্রিন শেয়ার করে নিচ্ছি। ওকে, তোমাদের সবার সামনে চলে আসছি, কোষের গঠন ফার্স্ট পার্ট। আচ্ছা, আমরা সবাই জাস্ট হাসান স্যারের বইটা নাও। আজিবুর স্যার বা আজমল স্যার থেকে যা কিছু এক্সট্রা আছে আমি ট্রাই করেছি সবগুলো একসাথে নিয়ে আসার। এরপরেও যদি কোনো প্রবলেম হয় আমি এটা ডিসকাস করব, ঠিক আছে? সবাই হাসান স্যারের বই নিবা। হাসান স্যার যার কাছে যে এডিশনে থাক ওটা নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নেই। আমি টপিক ওয়াইজ পড়ে যাবো, তোমরা সিরিয়াল ওয়াইজ পেয়ে যাবা। সো আমরা স্টার্ট করছি হাসান স্যারের বই থেকে, কোষের গঠন ফার্স্ট পার্ট। আচ্ছা, তোমাদের যখন বই দাগানো হয় দেখবা তোমাদের বই দাগানো পার্ট থাকে না, ওই দাগানো পার্টে এরকম 3টে জিনিস থাকে। এই 3টে জিনিসটা কি অনেকে বুঝে না। সো আমি আজকেই বলে নিই, দেখবে এরপরে যখনই বই দাগা হবে এটা ক্লিয়ার হয়ে যাবে। F100 যে পেজে লেখা থাকে বা যে প্যারায় লেখা থাকে বা যে চার্টে লেখা থাকে, ওই চার্টের মানে হলো এখানে একাধিকবার প্রশ্ন আসছে ওই পার্ট থেকে। তাহলে যখনই তুমি কোনো বইয়ে দাগানো পার্টে F100 পাবা, সেটা তোমাকে মাস্ট পড়তেই হবে, মানে পড়া মানে এটা স্কিপ করা যাবেই না। F স্টার এটা মানে হলো এটা একবার বা 2বার প্রশ্ন আসছে, তার মানে এখান থেকে কোয়েশ্চেন হয়। সো অ্যাটলিস্ট যদি তোমার ওটা ভালো করে না পড়তে একবার হলেও রিডিং দিবা, ভালো মতো রিডিং দিবা, যেন যে কোনো কোয়েশ্চেন আসুক তুমি অ্যান্সার করতে পারো। আর এফ মানে এখান থেকে অপশন এসেছে রিডিং দেওয়া ভালো, এটা একদম পড়তেই হবে, এটা ভালো মতো পড়তে হবে। আর এটা একটা রিডিং দিয়ে নিবা। ওকে, আমরা আগাচ্ছি, জাস্ট পড়া আমরা স্টার্ট করবো। কোষ, তার আগে আমি এখানে একটু বলে নিই, তোমাদের কোষ চ্যাপ্টার পড়ার আগে আমি জানি না হাজার 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 বিজ্ঞানী এবং হাজার হাজার সাল দেয়া, এতগুলো সাল মনে রাখা আসলেই কষ্ট। এবং এখন মানে কোয়েশ্চেনের যে প্যাটার্ন, ধরো 2010-এর আগে যদি এরকম হতো সেখানে অনেক সাল আসতো, 2010 বা 2008-এর আগে যে সব কোয়েশ্চেন ছিল ওখানে সাল আসতো। বাট 2010-এর পরে যতগুলো এক্সাম হয়েছে সাল তেমন একটা ফ্যাক্টর না, সাল আসেই না বলতে পারো। তারপরও যেগুলো খুবই ইম্পর্টেন্ট, মানে যেগুলো না পড়লেই না, আমি শুধু একটা চার্ট এনেছি, আমি চার্টটা দেখাচ্ছি, তোমরা শুধু এই চারটা বিজ্ঞানীর সাল
এবং বিজ্ঞানীর নাম পড়বা, এটা ইম্পর্টেন্ট। এছাড়া আরো দুইজন আছে, এটা আমি পড়তে পড়তে বলে দিব মাঝখানে, বাট এই চারজনেরটা মাস্ট। কারা কারা একটু দেখেন। ফার্স্টে লিখছি নিউক্লিয়াসের আবিষ্কারক রবার্ট ব্রাউন 1831, তারপর লিখেছি প্লাস্টিক ক্লোরোপ্লাস্টের আবিষ্কারক শিম্পার 1883, ফ্লুইড মোজাইক মডেল সবাই জানে এস জি সিঙ্গার এবং জিএল নিকলসন 1972, আর মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেছে কলিকার 1850। এই চারটা সাল ছাড়া আর সাল পড়ার দরকার নাই। দুইটা কোয়েশ্চেন আসছিল অন্য সাল, যেটা আমি পড়তে পড়তে বলে দিব, কেউ যদি ওই দুটো পড়তে চাও পড়ো, কিন্তু এই চারটেই নেই, এটা ছাড়া দরকার নাই। ক্লিয়ার? আমি আগাচ্ছি। ওকে, এখানে একটা উদাহরণের ছক দেয়া আছে, মানে তোমরা টেনশন করো না, এগুলো তোমরা পেয়ে যাবা, তোমাদেরকে স্লাইড বা পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে। এখানে একটা উদাহরণের ছক আছে, ছকটা এটা আমরা পরে আসবো একদম পড়া শেষে। এখানে তুমি যদি খেয়াল করো সবগুলোর উদাহরণ মানে এক্সাম্পল গুলো দেওয়া আছে, এই চ্যাপ্টারের যত ইম্পর্টেন্ট এক্সাম্পল সবগুলোকে একসাথে করে একটা ছকে দেয়া। যেমন সবচেয়ে বড় কোষ কি, উট পাখির ডিম, দেহ কোষ কি, মানে এটা আমি লাস্টে আবার দেখাবো, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট, যখন পড়া শেষ হয়ে যাবে তখন এটা ইজি হয়ে যাবে। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ছক, খুবই 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 ইম্পর্টেন্ট। তোমরা যখনই যেই, এখানে অনেকগুলো অঙ্গাণু আছে, কিন্তু আজকে যে আমাদের কোষ ও গঠন, এটার মধ্যে কিন্তু কোষ এবং তার অঙ্গাণু বোঝায়। এই যে অঙ্গাণুগুলো, কোন কোন অঙ্গাণু কোথাও উপস্থিত কোথাও অনুপস্থিত, এরকম অনেক কিছু লাইন পাইছো না বিস্তৃতিতে। এবং এই টপিক থেকে অনেকবার কোয়েশ্চেন আসছে, যে ধরো সত্য মিথ্যা দিয়ে দেয়, এমসিকিউতে দিয়ে দেয়, মানে অনেক ধরনের কোয়েশ্চেন ছিল। যেমন এখানে অনেকগুলো অঙ্গাণু দেওয়া আছে, দেখতেছো? আমি কিন্তু সিকোয়েন্স অনুযায়ী এমন ভাবে সাজিয়েছি কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যেমন লাইসোসোম অনেক ইম্পর্টেন্ট, এটা কোথায় উপস্থিত কোথায় অনুপস্থিত, সেকেন্ডারি প্রাচীর কোথায় উপস্থিত কোথায় অনুপস্থিত, সবগুলোকে একসাথে দেওয়া আছে। এটাও তুমি যখন ক্লাস শেষ হবে দেখবো তোমাদের জন্য ইজি হয়ে যাবে। এটা পড়তে হবে, এটা মুখস্থ করতে হবে, কিছু করার নাই। এখন তোমাদের ইজি করার জন্য তুমি খেয়াল করো, এখানে উপস্থিত আর অনুপস্থিত দুইটা চার্ট আছে, মানে দুইটা ছক। সবসময় মনে রাখো, যখন এরকম একটা পার্থক্য বা এরকম ছক আকারে কিছু থাকবে, তুমি যদি দুইটাই পড়তে না পারো, অ্যাটলিস্ট একটা পার্ট অবশ্যই মুখস্থ করতে হবে। তো তুমি এখন দেখো উপস্থিতিতে অনেকগুলো না এক্সাম্পল, সো এটা মুখস্থ রাখা একটু কঠিন না? তাহলে তুমি অনুপস্থিত যেগুলো, মানে যেখানে অনুপস্থিত থাকে সেটা পড়ো, এটা তোমার জন্য ইজি হবে। তাহলে তুমি যদি পড়ো লাইসোসোম এখানে থাকে না, তাহলে বাকিগুলোতে থাকে। এই প্লাস্টিক, ছত্রাক, ব্যাকটেরিয়া এগুলোতে থাকে না, তাহলে বাকিটাতে থাকে। তুমি এইভাবে মুখস্থটা রাখবা। ওকে, আমরা আগাচ্ছি। এখান থেকে ইম্পর্টেন্ট কিন্তু নিউক্লিয়াসটা, তুমি যদি অনুপস্থিত পড়ে থাকো, বাট নিউক্লিয়াসের যে এই যে পার্টটা, নিউক্লিয়াস প্রতিকোষে একটা থাকে, বাট একাধিক জায়গাও থাকতে পারে। এটা থেকে একবার কোয়েশ্চেন আসছিল, মেডিকেল কোয়েশ্চেন, ঠিক আছে? আর স্যাটেলাইট কোথায় থাকে, তুলা পাট ছোলা, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো সব পেয়ে যাবা, সো টেনশন করার কিছু নেই, আমি আগাচ্ছি। ওকে, আমরা এখন পড়া শুরু করবো, মেইন বই পড়া। ওকে, সবাই একদম হাসান স্যারের বই ফার্স্ট পেজ, মানে কোষের ফার্স্ট পেজ, ফার্স্ট প্যারাটা খেয়াল করবা সবাই। ওকে, একদম ফার্স্ট পেজ, একদম ফার্স্ট প্যারা। আমরা এখান থেকে একটা সাল পড়বো, এটা হলো রবার্ট হুক 1665। একটু দেখছো এখানে সবাই? আমি দাগাই দিচ্ছি, একটু দাঁড়াও। এই যে এই লাইনটা, রবার্ট হুক 1665 সাল, এটা একটু দেখবেন। হ্যাঁ, আমি দাগাই দিই। তুমি চিন্তা করতে পারো যে আপু মাত্রই বললো 4টা সাল পড়তে, তাহলে আবার কেন এটা বলতেছে? আমরা যে শুরু করতেছি সেল বা কোষ চ্যাপ্টারটা, এই কোষ চ্যাপ্টার, এই কোষটাকে আবিষ্কার করছে, এটা জেনে রাখা ভালো। ইম্পর্টেন্ট না, আসে না, তারপর জেনে রাখা ভালো যে রবার্ট হুক, সাল ভুলে গেলে ভুলে যাও, সমস্যা নাই। কে আবিষ্কার করছে কোষ ওয়ার্ডটা বা কোষ জিনিসটা? রবার্ট হুক 1665 সালে। তিনি একটা মানে কুঠিরের প্রাচীর কেটে যখন অনুবীক্ষণ যন্ত্রে দেখছে, তখন দেখছে এখানে কতগুলো মানে অনেক গোলা গোল গোল জিনিস। তো তিনি এটাকে চিন্তা করছে এটা কি হবে, এরকম কুঠিরের মতো জিনিস। তখন তিনি এটার নাম দিচ্ছে প্রকোষ্ঠ বা সেল। ওকে, তোমার এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট লাইন আছে, এই ওয়ার্ডটা দাগাও। সেল ওয়ার্ডটা একটা ল্যাটিন শব্দ থেকে আসছে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বলে নি, আমি অন্য কোনো বই বলছি না, শুধু বোটানির ক্ষেত্রে বলি, যে বোটানিতে অনেকগুলো ওয়ার্ড পাবা। তুমি পাবা গ্রিক ওয়ার্ড, ল্যাটিন ওয়ার্ড, ইতালীয় ওয়ার্ড। মেইনলি বোটানিতে এই 3টা ওয়ার্ডই আছে, গ্রিক, ইতালীয় এবং ল্যাটিন। তো ইতালীয় শব্দ একটাই আছে, তোমরা অনেকেই জানো এবং বেশিরভাগ মানুষই জানো, ম্যালেয়ার, এটা হলো ইতালীয়। তাহলে এইটা বাদ দিয়ে বাকি সব তাহলে গ্রিক এবং ল্যাটিন। এই গ্রিক আর ল্যাটিনের মধ্যে 95%ই হলো গ্রিক। তাহলে তুমি যদি 95% না পড়ে 5% ল্যাটিনটা পড়ো, তাহলে তোমার কিন্তু বোটানি বইয়ের যত ওয়ার্ড কোত্থেকে আসছে এটা কিন্তু জানা হয়ে গেল। লাইক তুমি জানো ম্যালেরিয়া হলো ইতালীয়, আর ল্যাটিন তুমি কোনগুলো ওগুলো পড়ে ফেললা, তাহলে বাকি 95 কি গ্রিক। তো তুমি যদি কিছু না পারো অ্যান্সার কি দিবা? গ্রিক দিবা। যেমন সেল ওয়ার্ডটা আসছে ল্যাটিন থেকে। এটার জন্য আমি তোমাদের একটু বলে রাখি, যখনই কোনো চ্যাপ্টার পড়বা, চ্যাপ্টার উপরে যদি ওই চ্যাপ্টারে কোনো ল্যাটিন ওয়ার্ড থাকে, জাস্ট ওটা লিখে ফেলবা। যেমন এই চ্যাপ্টারে 2টা ওয়ার্ড আছে, আমি বলে দিব কোন দুইটা, তার মধ্যে সেল একটা, এই দুটোই ল্যাটিন। তাহলে আমি এই চ্যাপ্টারে
এই দুটো ওয়ার্ড বাদে যে ওয়ার্ডই বলি তুমি কি দিবে আনসার? গ্রিক। জাস্ট জেনে রাখা, কিছু না। এখানেই দেখো লেখা আছে। তাহলে রবার্ট হুক সর্বপ্রথম কোষ প্রাচীর আবিষ্কার করেছিল, আর এটা একটা ল্যাটিন শব্দ। এরপরে উট পাখির ডিম সবচেয়ে বড় কোষ। কোয়েশ্চেনটি যদি দেয় পৃথিবীর সবচেয়ে বড় কোষ কি? উট পাখির ডিম, 17 × 12.5 সেন্টিমিটার। এর নিচে একটা লাইন আছে, আমাদের দেহে মানে মানুষের দেহের সবচেয়ে বড় কোষ কোনটা? এটা হবে নিউরন। মানুষের নিউরন 1.37 মিটার লম্বা। ধরো তোমার পায়ে মশা কামড় দিল, তাই না? তো তোমার মাথায় কি সেন্সেশন আসতেছে না যে মশা কামড় দিছে? তুমি হাতকে বলতেছো। তাহলে দেখো আমাদের নিউরন একদম পা থেকে মাথা পর্যন্ত বিস্তৃত। তাহলে আমাদের দেহের সবচেয়ে বড় কোষকে নিউরন, আর পৃথিবীর সবচেয়ে বড় কোষকে উট পাখির ডিম। এইটাই, এতটুকু পড়লেই হবে, এখান থেকে আর কিছু না। আমরা আগাচ্ছি, ওকে? চলে যাচ্ছি এরপর নেক্সট স্লাইড। ওকে, একটু আচ্ছা, এর পরের পেজে খেয়াল করে দেখবে, এখানে লিভেন হুক একটা বিজ্ঞানীর নাম দেওয়া আছে, লিখছে যে কোষ প্রাচীর ছাড়াও ভেতরের পূর্ণাঙ্গ কোষীয় দ্রব্য সহ জীবিত কোষ পর্যবেক্ষণ করে। তুমি কি কিছুক্ষণ আগে বলছি রবার্ট হুক 1665 সালে কোষ আবিষ্কার করেছে, তাই না? আসলে তিনি যেটা দেখেছে, মানে তিনি যে গোল পার্টটা দেখেছে সেটা ছিল জাস্ট প্রাচীরটা, কোষের ভেতরে তিনি কিচ্ছু দেখে নাই। তাহলে পরবর্তীতে লিওয়েন হুক আস্তে আস্তে দেখছে যে এখানে শুধু প্রাচীর নাই, ভেতরে আরো অনেক কিছু আছে, ঠিক আছে? তাহলে আসলে রবার্ট হুক যেটা আবিষ্কার করেছিল সেটা কিন্তু সেল পুরোটা বলা যাবে না, সেটা কি ছিল? সেটা ছিল কোষ প্রাচীর। এটা জাস্ট জেনে রাখা। এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, এগুলো লাগবে না। এই পেজেরই মানে ওই পেজের একদম লাস্ট, এটা কিন্তু নতুন এডিশন। সবাই জিজ্ঞেস করে এটা কোন এডিশন? নতুন এডিশনের বই পড়াচ্ছি। নতুন মানে এই বছরের জানুয়ারি এডিশনের 2020 জানুয়ারি এডিশন, ওকে? এই পেজের সবার লাস্ট লাইনে লেখা আছে, নিউক্লিয়াস বিশিষ্ট একটি পোষক কোষে বায়বীয় ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রবেশ করার প্রক্রিয়াকে এন্ডোসিম্বায়োসিস বলে। এটা কিছু না, এটা জাস্ট তোমার শর্টকাট একটা বা সত্য মিথ্যা জানার জন্য যে এন্ডোসিম্বায়োসিস কি। একটা নিউক্লিয়াস বিশিষ্ট কোষে ব্যাকটেরিয়া প্রবেশ করাকে বলতেছে এন্ডোসিম্বায়োসিস। এখান থেকে আর কিছু পড়ার দরকার নাই। চলে আছে পরেরটাতে, দেখো পরের পেজের একদম লাস্টের দিকে কোষবিদ্যা একটা প্যারা আছে, কোষবিদ্যা। কোষবিদ্যা বা সাইটোলজি, এই প্যারাটা ইম্পর্টেন্ট। এখানে কেন ইম্পর্টেন্ট আমি এখানে দেখাচ্ছি। কোষবিদ্যা যে কোনো জিনিসের বিদ্যা মানে হলো সেটা নিয়ে আলোচনা করা। তাহলে কোষবিদ্যা মানে কোষকে নিয়ে আলোচনা করা, কোষের আকার, আকৃতি, ভৌত, রাসায়নিক গঠন সবকিছু নিয়ে যেখানে আলোচনা করা হয় তাকে বলে কোষবিদ্যা বা সাইটোলজি, তাই না? মানে আমার কোয়েশ্চেন এরকম হবে, দেখো আমি তোমাকে আগে বলছি যে সেল ওয়ার্ডটা কিন্তু আসছে ল্যাটিন থেকে, বাট কোষবিদ্যা বা সাইটোলজি তাহলে কি থেকে আসছে? এটা তো আমি বলিনি ল্যাটিন, তাহলে এটা হবে দেখো গ্রিক শব্দ, তাই না? এখন আমি কোয়েশ্চেন করি কি সাইটোলজি ওয়ার্ডটাকে কোন কোন ওয়ার্ডে ভাগ করা যায়, ঠিক আছে? এইভাবে কোয়েশ্চেন করি। তাহলে তোমার ফার্স্ট অপশনেই থাকবে হলো সাইটোস প্লাস লোগোস। দেখো তো এখানে কি সাইটোস লেখা? না, কিন্তু তোমরা অপশন পাই করে দেখাবা যে হ্যাঁ এইটাই হবে, এটা না, এটা ভুল। তোমাদের অ্যান্সার কি হবে? কাইটোস এবং লোগোস। এটা একটু খেয়াল করতে হবে। কাইটোস মানে ফাঁপা, সাইটোস মানে ফাঁপা না, কিন্তু এটা আমি চেঞ্জ করে দিই, এই জন্য আমি জানালাম। এখান থেকে আরো দুটি ইম্পর্টেন্ট লাইন আছে। রবার্ট হুককে কোষবিদ্যার জনক বলে, কেন বলবে না? সে তো ফার্স্ট দেখছে, তাহলে সে হলো কোষবিদ্যার জনক, বাট সে পুরাটা দেখে নাই। তাই আধুনিক কোষবিদ্যার জনক হলো কার্ল পি সোয়ানসন। আধুনিক মানে একদম নতুন ভাবে যে আবিষ্কার ভালো করে করছে সে হলো কার্ল পি সোয়ানসন। তাহলে রবার্ট হুক হলো কোষবিদ্যার জনক, আর আধুনিক কোষবিদ্যার জনক হলো কার্ল পি সোয়ানসন, ওকে? এই পেজটা এখানে শেষ। পরের পেজে লেখা আছে অনেকগুলো সাইটোপ্লাজমিক অঙ্গাণু, এগুলো আমরা সব ডিটেলস পড়বো কিছুক্ষণ পর, ওগুলো কিছু লাগবে না। তারপরের পেজে লাস্টে একদম দেখো ওই পেজেরই লাস্টে একটা প্যারা পাবা, কোষ তত্ত্ব, অথবা অনেকের বইয়ের পরের পেজে ফার্স্টে আছে কোষ তত্ত্ব। এইটা নিয়ে একবার কোয়েশ্চেন আসছিল যে কোষ তত্ত্বে কোন বিজ্ঞানী ভূমিকা রাখে না, মেডিকেলের কোয়েশ্চেন বাট কোন ভার্সিটিতে। কোষ তত্ত্বে কোন বিজ্ঞানী ভূমিকা রাখে না? তাহলে কোষ তত্ত্বে 3জন বিজ্ঞানী ভূমিকা রাখে। এখানে একটু বলে নি, যখনই তুমি কোথাও 3টা অপশন দেখবা তাহলে ওইটা থেকে কোয়েশ্চেন করা খুব ইজি, কারণ 4টা অপশন দরকার, 3টা তো রেডি করা। তাহলে আমি একটা রেডি করে দিলে 4 নাম্বার অপশন হয়ে যাবে। তাহলে কোয়েশ্চেন যদি আসে কোষ তত্ত্বে কারা ভূমিকা রাখে, তাহলে 3জন। আর কে রাখে না, এই 3জন বাদে যেটা তোমাকে এই 3টা মুখস্থ করতে হবে, নাম স্লেডেন, সোয়ান, ভার্চু। তাহলে কোষ তত্ত্বের 3জন বিজ্ঞানী কে কে? স্লেডেন, সোয়ান, ভার্চু। নাম 3টা একটু মুখস্থ করবেন, ওকে? আর এগুলো ইম্পর্টেন্ট, কোষ জীবনের মৌলিক একক, বংশগতির একক, এগুলো আসে প্রায়, যে কোষ মানে সত্য মিথ্যা দিয়ে দিতে পারে, এত ইম্পর্টেন্ট না বাট দেখে রাখা ভালো। আগাচ্ছি, চলে আছে এরপর কোষের প্রকারভেদ। কোষের প্রকারভেদ, সবাই কোষের প্রকারভেদের পাশে এইভাবে 2 লিখে গোল করো, 2। আমি এটা 2 লিখেছি, 2। এটার মানে কি? কোষের প্রকারভেদকে তুমি যেইভাবে ভাগ করো না কেন, যেইভাবে তাকে 2 ভাগে ভাগ করা যায়, প্রত্যেকটা ভাগ 2 ভাগে ভাগ করা যায়। যেমন ফার্স্ট এটাই খেয়াল করবা, তুমি ধরো তুমি পারো না, তোমাকে কোয়েশ্চেন দিল নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষ কয় প্রকার? 2। সারিবৃত্ত কাজের উপর ভিত্তি করে কয় প্রকার? 2।
প্রকৃত কোষ কয় প্রকার? 2 এরকম। তাহলে শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে কয় ভাগে? 2 ভাগে, একটা দেহকোষ একটা জনন কোষ। এখন তোমাদের এটা তো জানার দরকার নেই, দেহকোষ দেহ গঠন করবে, জনন কোষ জনন কাজে সাহায্য করবে, এটা নিয়ে এত কনফিউশনের কিছু নাই, তোমাদেরকে পড়তে হবে এটা এক্সাম্পল গুলো, ঠিক আছে? এখন আমরা জানি জনন কোষে কারা সাহায্য করে? শুক্রাণু ডিম্বাণু। যেহেতু তুমি জনন কোষে এক্সাম্পল জানো, তাহলে বাদ বাকি সবগুলো কি দেহকোষ না? যেমন মূল, কাণ্ড, পাতা, এগুলো সব স্নায়ুকোষ, রক্তকণিকা সবই দেহকোষ। জাস্ট যারা জনন কাজে সাহায্য করতেছে তারা হলো জনন কোষ। তুমি এটা মুখস্থ করো, শেষ। এরপরে আছে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষ আবারও কয় প্রকার? 2। আমি বলেছিলাম সবই 2 প্রকার, তাই না? কি কি এটা আমরা দেখবো। আমি এই যে 2টা প্রকার মানে ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক, এটা হলো 3টা বই মিলাই যা যা আছে সবগুলো এনেছি, শুধুমাত্র এক্সাম্পলটা আনিনি, এটা আমি বলে দিব। ওকে, এই যে আদিকেন্দ্রিক কোষ এবং প্রকৃত কেন্দ্রিক কোষ। নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষ 2 প্রকার, আদিকেন্দ্রিক, প্রকৃত কেন্দ্রিক। আদি মানে কি? আগের, মানে যেটা খুবই মানে নর্মাল কোষ ছিল, আর প্রকৃত মানে আস্তে 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 উন্নত হচ্ছে এরকম কোষ। এখন এখানে একটা জিনিস বলে রাখি, এখানে অনেক সময় ইংলিশ দিয়ে কোয়েশ্চেন আসে যে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক, এটা নিয়ে অনেকের কনফিউশন থাকো। মনে রাখবা 2টা প্রো একসাথে হবে না, যেমন প্রকৃত কেন্দ্রিক প্রোক্যারিওটিক হবে না, কিন্তু প্রকৃত কেন্দ্রিক ইউক্যারিওটিক, আদি কেন্দ্রিক প্রোক্যারিওটিক। ক্লিয়ার? এটা নিয়ে তাহলে আর কনফিউজ হবে না যে প্রোটা কি ছিল ইউটা কি ছিল, এরকম না। প্রকৃত কেন্দ্রিকের সাথে প্রো আসবে না, ইউ হবে। ওকে, এখন আসো এই দুটাকে তুমি দেখো, আবার একটা চার্ট আনছি না আমি, এই চার্ট আনার রিজন আছে। এই চার্ট দিয়ে মানে কি, তুমি যেকোনো একটা পড়লেই হবে। যখন এরকম একটা চার্ট পাবা, যেকোনো এক সাইড পড়বা, তাহলে আরেক সাইড তুমি পারোই। এখন আমরা পড়বো হলো, দেখো 2টা আছে, তুমি যেটা খুশি পড়তে পারো, এটা নিয়ে কোনো মানে কোনো প্রবলেমই নাই। একটা আদিকেন্দ্রিক একটা প্রকৃত কেন্দ্রিক। এখন এটার মধ্যে কি কি পড়তে হবে এটা আমরা খেয়াল করি, তার আগে বলি, মনে রাখবা একদম ইজি করে বলি, আদিকেন্দ্রিক যারা তারা ফকির, গরিব, তাদের কিচ্ছু নাই, লিটারালি কিচ্ছু নাই। ক্লিয়ার? প্রকৃত কেন্দ্রিক তারা অনেক বড় লোক, তাদের সবকিছু আছে, সব। ওকে, তাহলে আমি যদি এই তথ্যটা জানি যে আদি কেন্দ্রিক মানে ফকির আর প্রকৃত কেন্দ্রিক মানে বড় লোক, তাহলে কি কি পাওয়া যাচ্ছে একটু খেয়াল করি। যেমন ফার্স্টে নিউক্লিয়াস, আদি কেন্দ্রিকে নাই, নিউক্লিয়াস আছে মানে সুগঠিত না, এটাতে আবরণী বেষ্টিত নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়ার মেমব্রেন এখানে নাই, এখানে আছে। সাইটোপ্লাজম অঙ্গাণু, এখানে কোনো অঙ্গাণু থাকে না এক্সেপ্ট রাইবোজোম, এক্সেপ্ট রাইবোজোম। আর এটাতে দেখো শুধু রাইবোজোম না, বাকি সব অঙ্গাণু থাকে। ক্রোমোজোম, এখানে বৃত্তাকার ডিএনএ থাকে যেটা নিউক্লিয়েট হিসেবে পরিচিত, আর এখানে লম্বা ডিএনএ যেটা ওয়াটসন ক্রিকের মডেল আমরা পড়েছি ওইটা থাকে। ডিএনএ এখানে নন হিস্টোন, এখানে হিস্টোন, আমরা আগে পড়েছি। শোষণ অবশ্যই, যেটা তোমরা জানো শোষণ 2 প্রকার, একটা সবাদ একটা অবাধ। তাহলে যে বড় লোক সে তো বড়টাই নিবে, সবাদটা নেয় আর এই অবাধটা নেয়। রাইবোজোম, তোমরা জানো রাইবোজোম কয় প্রকার? 2 প্রকার, একটা 70s একটা 80s, এটা জানি আমরা সবাই। তাহলে তুমি নাম থেকেও বলতে পারো যে কে গরিব, 70s গরিব, তাহলে 70sটা এই সাইডে থাকবে আর 80sটা প্রকৃত কেন্দ্রিকে। বিভাজন প্রক্রিয়া, দেখো একটা চার্ট থেকে অনেক কিছু পড়া হয়ে যায়। বিভাজন প্রক্রিয়া তোমরা জানো, কোষ বিভাজন কয় প্রকার? মেইনলি 3 প্রকার, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। এই 3টার মধ্যে 2টা খুবই উন্নত, কারা? মাইটোসিস আর মিওসিস। আর কে গরিব? অ্যামাইটোসিস। তাহলে আদি কেন্দ্রিকে কি আসবে? দেখো অ্যামাইটোসিস, প্রকৃত কেন্দ্রিকে মাইটোসিস, মিওসিস। পুষ্টি, দেখো প্রকৃতি কিন্তু সব পুষ্টি আছে, শোষণ, আত্তীকরণ, সালোক সংশ্লেষণ, বাট এখানকার পুষ্টি বেশিরভাগই শোষণ মানে শোষিত হয়, আর মাঝে মাঝে সালোক সংশ্লেষণও করে। ক্লিয়ার? এটা খুবই ইম্পর্টেন্ট একটা চার্ট, ভালো মতো পড়বা। ওকে, এখানে একটা ছোট্ট লাইন দেয়া আছে নিচে বোল্ড করে, তোমরা দেখতে পারতেছো, বৃত্তাকার ডিএনএ এবং 70s রাইবোজোম 3টা জায়গায় দেখা যাচ্ছে, তাই না? এখানে আমি কোয়েশ্চেনটা এটা করব না, আমার কোয়েশ্চেন তোমাদের কাছে আমি বলি, বৃত্তাকার ডিএনএ না বলে আমি যে বললাম ডিএনএ, ডিএনএ টোটাল একটা কোষের 3টা অঙ্গাণুতে দেখা যায়, 3টা অঙ্গাণু। কোন 3টা? আমি তোমাদেরকে 30 সেকেন্ড টাইম দিচ্ছি, তোমরা কি অ্যান্সার করতে চাইলে করতে পারো, আমি দেখতেছি। ডিএনএ টোটাল 3টা অঙ্গাণুতে উপস্থিত, কোন 3টা? ডিএনএ 3টা অঙ্গাণুতে উপস্থিত, কে কে অ্যান্সার দিবেন? আরে ভাই এখানে লেখা আছে দেখে সে লিখে দিল আদিকোষ, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট। যদি এটাই হইতো তাহলে তো আমি দিতাম না। গুড, ভেরি গুড। রাইওয়ান, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস। ইয়েস, ডিএনএ 3টাতে অবশ্যই নিউক্লিয়াসে তো ডিএনএ থাকবে, তাছাড়া তো হবে না, তাই না? এটা ফার্স্ট। এছাড়া মাইটোকন্ড্রিয়া থাকে, ক্লোরোপ্লাস্টে থাকে। আদিকোষে ডিএনএ থাকতেছে, ওইটা না, আমি অঙ্গাণুর কথা বলেছি, কোষের না। কোষের পার্টি তো একটা এক একটা অঙ্গাণু, তাই না? তাহলে নিউক্লিয়াস অবশ্যই, এটাই তোমরা বাদ দিয়ে দাও যে আর কোথায় নিউক্লিয়াস থাকে। অবশ্যই ডিএনএ মানে ডিএনএ থাকে, অবশ্যই নিউক্লিয়াসে থাকে। তাহলে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট। ওকে, আর আদিকোষে যেটা থাকে এটা বৃত্তাকার ডিএনএ, এটা 70s রাইবোজোম থাকে, একটু জেনে রাখলাম। এই 3টেই মেইন, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট এবং
নিউক্লিয়াস, মাথায় রাখবা। তো এই চারটা মানে এই পড়াটা শেষ, তাহলে আমাদের 2 নম্বর ক্লাসিফিকেশন শেষ। চলে আসছি এর পরের ক্লাসিফিকেশন, খেয়াল করো 3 নাম্বারটা তোমরা কেউ খেয়ালই করো না যে এখানে একটা ক্লাসিফিকেশন আছে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা জানলে তুমি এই আজকের যে পড়া স্টার্ট হচ্ছে আমাদের বোটানি, এটা অনেক কিছু জানবা। যেমন প্রকৃত কোষী মানে যেটা আমরা এতক্ষণ পড়লাম, প্রকৃত কেন্দ্রিক কোষকে আবার 2 ভাগে ভাগ করা যায়, যেমন উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, তাই না? মনে রাখবা উদ্ভিদ কোষ আমাদের চেয়ে অনেক বেশি উন্নত প্রাণী কোষের চেয়ে। যেমন কিভাবে? উদ্ভিদ কোষে বাইরে একটা কোষ প্রাচীর থাকে, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। দেখো গরিব, আবার দেখো উদ্ভিদ কোষে বড় বড় কোষ গহ্বর থাকে, প্রাণী কোষে কোষ গহ্বর নাই। উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট থাকে, ওরা নিজের খাদ্য নিজে তৈরি করে, আমরা তাদের উপর নির্ভরশীল, অবশ্যই আমাদের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। আরেকটা নিচের দিকে দেখো, সাধারণত সেন্ট্রোজোম থাকে না, সাধারণত বাট থাকতে পারে, প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকে, ঠিক আছে, এটা থাকে। এছাড়া যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্যের নাম কি? শ্বেতসার। তোমরা আরো ভালো মতো এটা পড়বা, বা স্টার্চ একই কথা, এটা কোষ আসে না, আরো ভালো মতো পড়বা যে উদ্ভিদের সঞ্চিত খাদ্যকে বলে শ্বেতসার, আর প্রাণী কোষের মানে সঞ্চিত খাদ্যকে গ্লাইকোজেন, সাথে চর্বিও থাকে। ক্লিয়ার? এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা প্রাণী কোষে কিছুই থাকে না, সেন্ট্রোজোমটা এখানে থাকে, আর সঞ্চিত খাদ্য, আর কিছু পড়া লাগবে না। আমি আবারও বলতেছি যে আমি অনেক ফাস্ট কথা বলি, এটা এখন এটা আমি একদম ছোটবেলা থেকে অনেক ফাস্ট কথা বলি। কেউ যদি কিছু না বুঝো, আমি তোমাদেরকে টাইম দিব, তোমরা আমাকে কোয়েশ্চেন করবে, আমি এটা বুঝাই দিব। আমি একটু আগাচ্ছি, ওকে? আমরা আগালাম, চলে আসছে এরপর। দেখো এখানে এরকম একটা সুন্দর ছবি দেওয়া আছে, আদর্শ উদ্ভিদ কোষে একটা সুন্দর চার্ট দেওয়া আছে। আমরা এই চার্ট থেকে অনেক কিছু পড়ে ফেলবো, সবাই একটু চার্টে খেয়াল করো। এই আদর্শ উদ্ভিদ কোষ, আমাদের কিন্তু এতক্ষণ প্রাণী কোষ বা উদ্ভিদ কোষ বা কোষের রিলেটেড সবকিছু পড়া শেষ, কোষকে যত ভাগে ভাগ করা যায়। এখন আমরা মেইন বোটানিতে ঢুকতেছি, মানে আদর্শ উদ্ভিদ কোষ। আমরা আজকে উদ্ভিদ কোষটা পড়বো। এই আদর্শ উদ্ভিদ কোষকে 2 ভাগে ভাগ করেছে, একটা জড়বস্তু, একটা প্রোটোপ্লাজম। জড়র সাথে কিন্তু প্রোটোপ্লাজম, তাহলে প্রোটোপ্লাজম অবশ্যই সজীব বস্তু, এটা নিয়ে তো কোনো কনফিউশন নাই, তাই না? তাহলে যদি তোমাকে এক কথায় কোয়েশ্চেন করে যে কোষস্থ সজীব বস্তু কে, অবশ্যই অ্যান্সার প্রোটোপ্লাজম, তাই না? আর জড়বস্তু এটা। ওকে, এখন এই জড়বস্তুকে আবার 2 ভাগে ভাগ করেছে, এটা আমরা একটু পরে পড়ি, তার আগে আমরা সজীব বস্তু পড়ি। প্রোটোপ্লাজমকে 3 ভাগে ভাগ করা যায়, এবং 3টে সজীব কি কি? কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। নিউক্লিয়াস এই পার্টগুলো আমরা সব পড়বো, আস্তে আস্তে ভিতরে পড়বো। সাইটোপ্লাজমকে এখানে মানে মেইনলি সাইটোপ্লাজমের মাতৃকা আর সাইটোপ্লাজম অঙ্গাণুতে ভাগ করেছে, আর কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। তাহলে এই যে 3টা পার্ট পড়লাম, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, সবাই কিন্তু সজীব বস্তু, এটা মাথায় রাখতে হবে, এরা সবাই সজীব বস্তু। ওকে, এবার আমরা যাচ্ছি জড়বস্তু। এই সজীব বস্তুর পুরো পার্টটাই আমরা ভেতরে পড়বো, সমস্যা নাই। এবার যাচ্ছে জড়বস্তুতে। জড়বস্তুকে 2 পার্টে ভাগ করেছে, একটা কোষ প্রাচীর, একটা কোষস্থ নির্জীব বস্তু। ওকে, কোষ প্রাচীর, কোষস্থ নির্জীব বস্তু। তাহলে আমার ফার্স্ট কোয়েশ্চেন যদি হয় যে উদ্ভিদের নিচের কোনটি জড়বস্তু হিসেবে কাজ করে, কোষস্থ নির্জীব বস্তু তো অবশ্যই থাকবে, যদি না থাকে অ্যান্সার একটাই হবে, কে? কোষ প্রাচীর। দেখো আর কেউ কিন্তু জড়বস্তু আন্ডারে নেই। কোষস্থ নির্জীব বস্তুতে জড়বস্তু, এটা তো আমরা জানি, এটা তো নাম থেকেই বোঝা যাচ্ছে। আলাদা যেটা, এটা হলো কোষ প্রাচীর। কোষ প্রাচীর একটা জড় বস্তু, ক্লিয়ার? এতটুকু মাথায় রাখবা। আমরা কোষ প্রাচীর কিছুক্ষণ পরে স্টার্ট করছি, তার আগে কোষস্থ নির্জীব বস্তুটা এখানে পড়ে ফেলি। হ্যাঁ, কোষস্থ নির্জীব বস্তুকে 3 ভাগে ভাগ করেছে, সঞ্চিত, নিঃসৃত, বজ্র। সঞ্চিত মানে যেই 3টা আমাদের দরকার, অলওয়েজ সঞ্চয়ে থাকবে, মেইন 3টা কারা? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। এই 3টা ছাড়া আমাদের চলবে না, তাহলে এই 3টা হলো সঞ্চিত। নিঃসৃত, এই 4টা জিনিস মনে রাখার জন্য অনেকে মনে রাখে হাইপেন বা হরপেন, যেটা ইচ্ছা। হাইপেন দিয়ে কি বোঝাচ্ছে দেখো, হরমোন, বা হাই দিয়ে হরমোন, পি দিয়ে পিগমেন্ট, ই দিয়ে এনজাইম, এন দিয়ে নেকটার। এগুলো আমি সব মানে চান্স দেবো, কিছুক্ষণ পরে আছে স্লাইডে আমি দেখাবো। আর বাকিগুলো বজ্র। তাহলে আমার কি আর বজ্র পদার্থগুলো পড়ার দরকার আছে? আমি তো সঞ্চিতও জানি, নিঃসৃতও জানি, তাহলে বাকিগুলো বজ্র পদার্থ। আর কোষ প্রাচীর একটা জড় বস্তু, এতটুকু জেনে রাখো, আমি পরে স্লাইড দেখাচ্ছি, আগাচ্ছি। হ্যাঁ, এই যে সঞ্চিত পদার্থ যে 3টা ছিল মেইনলি কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, তাহলে তোমরা ওইটা সঞ্চিত নিচে এই জায়গাটায় লিখে রাখো সিপিএল, সিপিএল। এরপর দেখো সিপিএল মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, যে 3টা মেইন। এরপর দেখো নিঃসৃত পদার্থ, হাই পেন বা হরপেন, যেটাই বলো। হাই মানে হরমোন, পি দিয়ে পিগমেন্ট, ই দিয়ে এনজাইম, এন দিয়ে নেকটার। এই 3টা নিঃসৃত, তাহলে সঞ্চিতও পারি, নিঃসৃতও পারি, বাদ বাকি সবগুলোই বজ্র পদার্থ। এতটুকু ক্লিয়ার? এই পর্যন্ত তো কারোর কোনো সমস্যা নেই, তাই না? আচ্ছা, যারা বলছে নেট প্রবলেম, নেট কোনো প্রবলেম নাই আজকে। যদি তোমার কোনো প্রবলেম হয়ে থাকে, তোমরা আবার বের হয়ে আবার এন্টার করো, ইনশাল্লাহ চলে যাবে। ওকে, আমরা আগাচ্ছি। এবার চলে যাচ্ছি, আমরা এতক্ষণ পড়লাম দেখো সঞ্চিত, নিঃসৃত পড়া শেষ। এখন আমরা যে আরেকটা যেটা জড়বস্তু ছিল কোষ প্রাচীর, এটা দিয়ে আজকে স্টার্ট করছি, যে কোষ প্রাচীর।
কোষ প্রাচীরের ভৌত গঠন সবার আগে আমি তো বলিনি, কিছুক্ষণ আগে আমি বলেছি যে রবার্ট হুক সবার প্রথমে কোষের বাইরে একটা প্রাচীর দেখেছিল, তিনি আসলে কোষ প্রাচীরটাই দেখেছিল, তাই না? তাহলে কোষ প্রাচীর কে আবিষ্কার করেছে? রবার্ট হুকই। তোমাকে যদি বলে কোষকে আবিষ্কার করেছে, সেম রবার্ট হুকই, কারণ তিনি তো কোষ প্রাচীর আবিষ্কার করছে। শালো সেম, যদি মনে রাখতে পারো ভালো, না রাখলেও কোনো সমস্যা নাই। এই কোষ প্রাচীর একটা জড় বস্তু, ওকে। ফার্স্টেই পাবো এটার ভৌত গঠন। এই কোষ প্রাচীরকে তিনটা ভাগে ভাগ করা যায়, তিনটা ভাগে, এটা তিনটা পার্ট আছে। যদি তুমি একটু খেয়াল করো, একদম মাঝখানে আমি তোমাদেরকে একটু এঁকে দেখাচ্ছি, একটু খেয়াল করবা। একদম মাঝখানে এই যে গ্যাপটা, এই গ্যাপটা ভেতরে কন্টিনিউয়াস, এই গ্যাপটা হলো মধ্য পর্দা। এর বাইরে এই যে একটা পাতলা পর্দা দেখতে পাচ্ছ, আই গেস এই পাতলা পর্দা, এই যে এখানে একটা দেখো পাতলা পর্দা, এটা হলো প্রাথমিক প্রাচীর। আর এই যে একটা মোটা পর্দা, এটা হলো সেকেন্ডারি প্রাচীর। এগুলো সব আছে ভৌত গঠনে। এই ভৌত গঠন পড়ার আগে, এই ভৌত গঠন পড়ার আগে তোমরা সবাই ভৌত গঠনের ডানে একটা ছবি আছে না, বা ওই পেজের একদম উপরে খালি জায়গা আছে না, ওই জায়গায় কষ্ট করে এই তিনটা জিনিস লিখো, এই তিনটা লাইন লিখো। ততক্ষণ আমি তোমাদের কমেন্ট দেখতেছি। এই তিনটা লাইন, মধ্য ইকুয়ালস টু এফ প্লাস পি ব্র্যাকেট আকাম, প্রথম ইকুয়ালস টু সি প্লাস এইচ প্লাস জি ব্র্যাকেটে 1 থেকে 3 মাইক্রোমিটার, আর দ্বিতীয় ইকুয়ালস টু সি প্লাস এল ব্র্যাকেটে 5 থেকে 10 মাইক্রোমিটার। এটা একটু লিখেন, সবাই বইয়ে লিখে ফেলো। রাইবোজোম 70S কি, এটা আমি কিছুক্ষণ পরেই বলবো। আর বৃত্তাকার ডিএনএ মানে হলো নর্মালি একটা নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএটা থাকে সেটা খুবই সুগঠিত হয়, বাট আদিকোষের যে ডিএনএটা সেটা সুগঠিত না। নর্মালি ডিএনএ কি ওয়াটসন ক্রিকের মডেল দেখেছো না, এরকম করে প্যাঁচানো থাকে ডাবল লেয়ার দিয়ে, আলাদা করে লম্বাটে, আর ওটা হলো গোলাকার হয়, জাস্ট এতটুকু বৃত্তাকার ডিএনএ, আর কিছু না। নেকটার কি? নেকটার তো বললাম যে পেন, এটা একটা নিঃসৃত পদার্থ, একটা আঠালো জাতীয় পদার্থ যেটা নিঃসৃত হয়। ওকে, তোমরা এটা লিখে ফেলছো আই গেস। এখানে কি বুঝাচ্ছি আমি আবার বুঝাচ্ছি, আমি আবার বলে দিচ্ছি। কোষ প্রাচীরকে মেইনলি তিনটা ভাগে ভাগ করেছে, মানে তিনটা পার্টে, মধ্য পর্দা, প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর। এখানে মধ্য মানে মধ্য পর্দা। তোমরা সবাই ভৌত গঠনের 2 নাম্বার বা 4 নাম্বার লাইনে পাবা যে এই মধ্য পর্দাটা দুইটা জিনিস নিয়ে তৈরি, সাইটোপ্লাজম থেকে আগত ফ্র্যাগমোপ্লাস্ট এবং গলজি বডি থেকে আগত পেকটিন। ফ্র্যাগমোপ্লাস্ট এবং পেকটিন আমি দেখাচ্ছি, এখানে এফ মানে ফ্র্যাগমোপ্লাস্ট, সাইটোপ্লাজম থেকে আগত ফ্র্যাগমোপ্লাস্ট এবং গলজি বডি থেকে আগত পেকটিন, এই দুটা নিয়ে মধ্য পর্দা তৈরি। এটা লেখা আছে, ক্লিয়ার? এই পি এর পাশে আকাম লেখা আছে, এটা কি আমি পরে বলছি, এটা মাথায় রাখবা, খালি এখানে লেখা আছে, ওকে। এরপর এই মধ্য পর্দার উপর দেখো, আমি এখানেই ছবি আঁকতেছি, দেখো ধরো এটা একটা মধ্য পর্দা, এই মধ্য পর্দার উপর কিছু বস্তু সঞ্চিত হয়, হয়ে একটা প্রাচীর তৈরি করে, এইটাকে বলে প্রাথমিক প্রাচীর। তোমাকে জানতে হবে কি কি সঞ্চিত হয়। দেখো সি এইচ জি মানে সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, তিনটে জিনিস সঞ্চিত হয়। সি এইচ জি সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, এই তিনটা, এই সিএইচজি মানে সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, এই তিনটা মিলে প্রাথমিক প্রাচীর তৈরি হয়, যার পুরুত্ব 1 থেকে 3 মাইক্রোমিটার, একটা পর্দা তো 1 থেকে 3 মাইক্রোমিটার, ওকে। এই প্রাথমিক প্রাচীরের উপর আরো অনেকগুলো বস্তু সঞ্চিত হয়, অনেকগুলো বস্তু সঞ্চিত হয়ে এরকম 3 লেয়ারের, খেয়াল করে দেখো 3 লেয়ারের আরেকটা প্রাচীর তৈরি করে, এটাকে বলে সেকেন্ডারি প্রাচীর। কি কি বস্তু সঞ্চিত হয়? মেইনলি সি আর এল, সি মানে সেলুলোজ, এল মানে লিগনিন, লিগনিন, সেলুলোজ এবং লিগনিন নিয়ে সেকেন্ডারি প্রাচীর। এবং এটা দেখো তিনটা পার্ট, তিনটা প্রাচীর, তাই এটা একটু মোটা, 5 থেকে 10 মাইক্রোমিটার, ক্লিয়ার? জাস্ট এটাই তোমাদের ওই প্যারাতে লেখা আছে যে মধ্যপর্দা কি নিয়ে তৈরি, প্রাথমিক প্রাচীর কি নিয়ে তৈরি, এবং সেকেন্ডারি প্রাচীর কি নিয়ে তৈরি, সেলুলোজ এবং লিগনিন, ক্লিয়ার এতটুকু? তাহলে আমি যদি তোমাদের হঠাৎ কোয়েশ্চেন করি যে প্রাথমিক প্রাচীর উপাদান 9 কোনটি, কোয়েশ্চেন অপশন দিলাম সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, লিগনিন, অ্যান্সার কি হবে? অবশ্যই লিগনিন। লিগনিন তো সেকেন্ডারি প্রাচীর উপাদান। এছাড়া সেকেন্ডারি প্রাচীর আরো অনেক কিছু থাকে, সুবেরিন, কিউটিন, ওয়াক্স, মোম, সবই থাকতে পারে, বাট এই দুটা মেইন, ওকে। আমরা আগাচ্ছি, ওকে। সেকেন্ডারি প্রাচীর কোথায় কোথায় থাকে এটা একটা এক্সাম্পল দেয়া আছে, মনে রাখার জন্য লিখে রাখছি, টাফ মানে ট্রাকিড আর ফাইবারে থাকে, একটু দেখতে পারো। সেকেন্ডারি প্রাচীর দুই জায়গায় থাকে, ট্রাকিড এবং ফাইবার। আর এটা বিপাকীয় ভাজক টিস্যু, দুইটা জায়গায় থাকে না, যে মানে ভাজক টিস্যুতে থাকে না, যেটা বিপাক হচ্ছে। তাহলে সেকেন্ডারি
যে প্রাচীরটা সেটা দুই জায়গায় থাকে, ট্রাকিট আর ফাইবার, আর থাকে না কোথায়, যেখানে ভাজক হচ্ছে বিপাকীয় ভাজক টিস্যুতে। এই লাইনগুলো কিন্তু সব ভৌত গঠনেই আছে, সেকেন্ডারি প্রাচীরের পরেই আছে। ভৌত গঠন তাহলে কি কি পড়বা, মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর, কি কি থাকে, কোনটা পুরুত্ব কত, আর কোথায় থাকে শেষ। এখানে একটা ওয়ার্ড আছে প্লাজমোডেজমা, এর পরে কূপ পেয়ার বা কূপ এলাকা পাবা। আমি একবার বলে দিচ্ছি, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তো আমি একটু বলে দিচ্ছি, একটু খেয়াল করো সবাই। এই যে লেয়ারটা দেখতেছো হলুদ কালারে, এটা হলো মধ্যপর্দার লেয়ার। একটু খেয়াল করে, এখানে কিন্তু একটা কন্টিনিউয়াস লেয়ার, এটাকেই বলে মধ্যপর্দা, ঠিক আছে। আর এই যে সবুজ লেয়ারটা, এটা হলো প্রাথমিক প্রাচীর, বাইরে সেকেন্ডারি প্রাচীর আর দেখায় নাই। তাহলে এই যে মধ্যপর্দা, একটা কোষের মধ্যপর্দা আরেকটা কোষের মধ্যপর্দার সাথে একটা এরকম একটা বন্ড আছে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় জিনিস ট্রান্সফার হচ্ছে। এই যে ট্রান্সফার হওয়ার প্রক্রিয়া, এটাকেই বলে প্লাজমোডেজমা। এই যে একটা কোষ, এই যে একটা কোষ, এই দুটা কোষ পরস্পরকে বলে পিট পেয়ার। আর এই যে মধ্যপর্দা, এখানে যে মধ্যপর্দাটা, এটাকে বলে পিট মেমব্রেন অথবা কূপ এলাকা, একই কথা। কূপ এলাকা, পিট মেমব্রেন, দুইটা কোষ পরস্পর যে মুখোমুখি হয়ে জিনিস ট্রান্সফার করে, এটাকে বলা হয় পিট পেয়ার। আর এই যে ট্রান্সফার হওয়ার প্রক্রিয়াটা, এই যে এদিকে যায় এদিকে যায়, এটাকে বলে প্লাজমোডেজমা। কোনটার মাধ্যমে হচ্ছে? মধ্যপর্দার মাধ্যমে হচ্ছে। ওকে, আমরা আগাচ্ছি। এখানে আবারও ছবি দেওয়া আছে, একদম মাঝখানে একটা মধ্যপর্দা, তারপর প্রাথমিক প্রাচীর, তারপর সেকেন্ডারি প্রাচীর। এই যে এখানে কূপ কূপ এলাকা থাকে, এগুলো এক একটার সাথে আরেকটা ট্রান্সফার হয়, জানার দরকার নেই। ওকে, আমি কিছুক্ষণ আগে লিখেছিলাম ওই যে F+P, পি এর পাশে লিখিয়েছিলাম আকাম। এখন এই আকামটা কি ছিল একটু বলি। এর পরের প্যারায় তুমি পাবা রাসায়নিক গঠন। সবাই দেখো, লেখা আছে রাসায়নিক গঠন। এই রাসায়নিক গঠনের ফার্স্টেই লেখা আছে, এতক্ষণ কিন্তু আমরা ভৌত গঠন পড়েছি, এবার চলে যাচ্ছে রাসায়নিক গঠন। ফার্স্টের লাইনেই লেখা আছে মধ্যপর্দায় সবচেয়ে বেশি থাকে পেকটিক অ্যাসিড। অনেকে বলছেন পেকটিন কি, পেকটিক অ্যাসিড থেকেই পেকটিন তৈরি হয়, তাহলে দুটো একই ধরতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে মধ্যপর্দায় ফ্র্যাগমোপ্লাস্টের চেয়ে বেশি কি থাকে? পেকটিক অ্যাসিড। ওকে, এই পেকটিক অ্যাসিডটা পরের লাইনেই পাবা, দুইটা জিনিস নিয়ে তৈরি, একটা ক্যালসিয়াম পেকটেট, একটা ম্যাগনেসিয়াম পেকটেট। কিন্তু তারা কেমন থাকে? অদ্রবণীয়। এই আ মানে অদ্রবণীয়, কা মানে ক্যালসিয়াম পেকটেট, ম মানে ম্যাগনেসিয়াম পেকটেট। অদ্রবণীয় ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট, ক্লিয়ার? এইটা মুখস্থ রাখতে হবে যে পেকটিনটা বা পেকটিক অ্যাসিডটা কি কি নিয়ে তৈরি, ক্লিয়ার? এছাড়া আরো যেসব থাকে, যেমন সেলুলোজ থাকে, হেমিসেলুলোজ থাকে, এগুলো এক্সাম্পল পড়তে পারো। জাইলান গ্লুকান সেলুলোজের এক্সাম্পল, হেমিসেলুলোজের মধ্যে জাইলোগ্লুকান আছে, কিছু মানে অনেক কিছু আছে, এগুলো ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে, আমি সব দেখাচ্ছি। মানে রাসায়নিক গঠন থেকে মেইনলি দরকার হলো এই যে পেকটিক অ্যাসিডটা। এছাড়া সেলুলোজ, হেমিসেলুলোজ কি কি পার্ট আছে একটু দেখতে পারো। যেমন এই যেখানে আবার দেখাই দিই রাসায়নিক গঠনটা, এটা হলো মধ্যপর্দা, এটা প্রাথমিক প্রাচীর, এটা সেকেন্ডারি। এই যে দেখো ক্রস লিঙ্ক, নীল কালার গুলো যেটা ক্রস ক্রস হয়ে আছে, দেখতেছো? এইটা হলো হেমিসেলুলোজ। জাইলোগ্লুকান একটা লাইন আছে তোমাদের, জাইলোগ্লুকান ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। আর এই যে বেগুনি যেগুলো, এগুলো হলো পেকটিন, এটা সবচেয়ে বেশি থাকে মধ্যপর্দায়। ওকে, আমরা আগাচ্ছি, চলে আসছি এরপর। এই প্যারারি শেষের দিকে পাবা যে এই যে কোষ প্রাচীর তৈরি হলো, ছত্রাকের কোষ প্রাচীরের নাম কি? কাইটিন। তোমরা এটা এই চ্যাপ্টারে পাবা, ছত্রাক মানে শৈবাল ছত্রাকে পাবা, কোষ রসায়নে পাবা। এই লাইনটা হাজার 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 বার আসছে, এটা ইম্পর্টেন্ট। ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? কাইটিন। আর ব্যাকটেরিয়া কি? লিপিড প্রোটিন পলিমার দিয়ে তৈরি। ওকে, এটা আছে, আমরা আগালাম। চলে যাচ্ছে এরপর। এই যে ক্রস লিঙ্ক হিসেবে কারা কাজ করে? জাইলোগ্লুকান গুলো ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে, এটা জানতে হবে। ওকে, এবার চলে যাবো কোষ প্রাচীর সূক্ষ্ম গঠন। এতক্ষণ আমরা ভৌত গঠন পড়েছি, এরপর রাসায়নিক গঠন পড়লাম, এবার যাবো সূক্ষ্ম গঠন। সূক্ষ্ম গঠন দেখো পরের পেজে একদম উপরের দিকে একটা প্যারা আছে, ওই প্যারার উপরে খালি জায়গা আছে, একটু দেখো একটা খালি জায়গা আছে, তাই না? পেজের উপরে খালি জায়গা থাকে, ওই জায়গায় আমি একটা স্লাইড দেখাবো, সবাই এটা লিখো। আগে লিখো, তারপর আমি বুঝাই দিব, 30 সেকেন্ড টাইম দিব, লিখে ফেলবো তাড়াতাড়ি করে। এই লাইনটা লিখো, সিই, তার নিচে লিখবে 1 থেকে 3000, এরপর লিখবে সি.সি 100, এরপর মাই লিখে গোল করবা 20, মাইক্রো 250, লাস্টে ম্যাক্রো। লিখেন সবাই। তোমরা সবাই আমি যেটা পড়াচ্ছি এখন সেটার দিকে মনোযোগ দাও। কোনো কিছু যদি বাদ চলে যায়, কোনো কিছু যদি না মানে লিখতে পারো, এগুলো দিয়ে দেওয়া হবে, তুমি ট্রাই করবা যে আমি যেই সিকোয়েন্সে পড়ে যাচ্ছি, যেটা যখন ধরতে পারতেছো ধরে ফেলো। ওকে, আকাম দিয়ে কি বুঝি আমি অলরেডি বলে ফেলছি। এন্ডোসিম্বায়োসিস কি এটাও বলেছি যে এটা একটা থিওরি আর কিছু না, যে নর্মালি একটা কোষের ভিতরে একটা ব্যাকটেরিয়া প্রবেশ করে একটা নতুন
অঙ্গাণু তৈরি করে, একবার ক্লোরোপ্লাস্ট একবার মাইটোকন্ড্রিয়া, একবার ব্যাকটেরিয়া ঢুকে মাইটোকন্ড্রিয়া তৈরি করেছে, এরপর ক্লোরোপ্লাস্ট তৈরি হয়েছে। এই ব্যাকটেরিয়ার মধ্যে মানে কোষের মধ্যে ঢুকে যাওয়ার প্রক্রিয়াটাকে বলে এন্ডোসিম্বায়োসিস, আর কিছু না। আবার কোনটা বলবো এটা তো বুঝতেছি না, অনেকে লিখছে আবার বলেন আবার বলেন, কোনটা বলবো এটা তো টাইম দিব। ওকে, তোমরা এটা লিখে ফেলছো, এখন আমি আগাচ্ছি। আমি পড়াচ্ছি সূক্ষ্ম গঠন, সবাই একটু মনোযোগ দাও। এখানে সি মানে কি এগুলো কি আমি একটু বলি, তার আগে ছবিটা দেখি। দেখো সবাই একটু এদিকে দেখো, ছবি দেখবা। 6টা গ্লুকোজের অণু, এগুলো তোমার জানার দরকার নেই, 6টা না কয়টা এটা তোমার দরকার নেই। এটা ভুল আছে এখানে, সেলুলোজের পাশে 6 হবে না, এটা কেটে দিচ্ছি আমি। হ্যাঁ, এটা কেটে, এটা তোমার জানার দরকার নেই। মনে রাখবা অনেকগুলো গ্লুকোজ অণু মিলে সেলুলোজ তৈরি হয়। সেলুলোজ সবচেয়ে সূক্ষ্ম কণা বা সবচেয়ে ছোট কণা। একটা কোষ প্রাচীরের মধ্যে সবচেয়ে সূক্ষ্ম উপাদান হলো সেলুলোজ। অনেকগুলো সেলুলোজ মিলে এরকম করে চেইন তৈরি হয়েছে, দেখছো? এগুলোকে বলে সেলুলোজ চেইন। কয়টা সেলুলোজ মিলে হয়েছে? 1 থেকে 3000 সেলুলোজ মিলে। 1 থেকে 3000 সেলুলোজ মিলে সেলুলোজ চেইন হয়। অনেকগুলো সেলুলোজ চেইন যখন একত্র হয় তখন তৈরি হয় মাইসেলি। কয়টা সেলুলোজ চেইন মিলে? এই যে সাদা পার্টটা, এটা হলো মাইসেলি, এই যে সাদাটা। কয়টা সেলুলোজ চেইন মিলে? 100টা। অনেকগুলো মাইসেলি, যখন দেখো এখানে অনেকগুলো মাইসেলি একত্র হয়েছে তখন যেটা তৈরি হয়েছে এটাকে বলে মাইক্রোফাইবিল। কয়টা মাইসেলি মিলে? 20টা। অনেকগুলো মাইক্রোফাইবিল দেখো যখন একত্র হয়েছে এটাকে বলে ম্যাক্রোফাইবিল। কয়টা? 250টা। আমি এই জিনিসটাই ওখানে লিখেছি, আবারও দেখাচ্ছি লেখাটা। তাহলে সবচেয়ে সূক্ষ্ম উপাদান সেলুলোজ। কয়টা সেলুলোজ মিলে সেলুলোজ চেইন? 1 থেকে 3000। কয়টা সেলুলোজ চেইন মিলে মাইসেলি? 100টা। কয়টা মাইসেলি মিলে মাইক্রোফাইবিল? 20টা। কয়টা মাইক্রোফাইবিল মিলে মাইক্রোফাইবিল? 250। খেয়াল করে দেখো, ফার্স্টে 1000, তারপর 100, তারপর 20, লাস্টেরটা 250। ম্যাক্রো তো কিছু না। এখন আমি তোমাদের একটা কোয়েশ্চেন করবো, অ্যান্সার দিবা, সবাই অ্যান্সার দিবা। আমি যদি কোয়েশ্চেন করি যে কোষ প্রাচীরের সবচেয়ে সূক্ষ্ম উপাদান কি, অ্যান্সার হলো কি? আমি বলে দিচ্ছি, এটা অ্যান্সার হলো সেলুলোজ। কিন্তু তোমাদের বই একটা লাইন লেখা আছে যে কোষ প্রাচীরের সবচেয়ে সূক্ষ্ম গাঠনিক উপাদান। ওয়ার্ডটা শুনো, যদি বলে থাকি সূক্ষ্ম উপাদান অ্যান্সার সেলুলোজ, সমস্যা নেই। যদি বলে সূক্ষ্ম গাঠনিক উপাদান কি, যেখান থেকে গঠন হওয়া শুরু হয়েছে, সেটা হলো মাইসেলি। মাইসেলি থেকে মেইনলি গঠন হয়, স্টার্ট হয়, এই জন্য এটাকে সূক্ষ্ম গাঠনিক উপাদান বলে। আবার আজিবুর স্যারের বইয়ে একটা বিজ্ঞানী দেয়া আছে ওরড্রপ, বিজ্ঞানী ওরড্রপ বলেছে কোষ প্রাচীর গঠন হওয়া মেইনলি মুখ্যভাবে শুরু হয়েছে ম্যাক্রোফাইবিল থেকে। আমি 3টা ওয়ার্ড আবারও বলছি, শুনবা। যদি বলে সূক্ষ্ম উপাদান সেলুলোজ, সূক্ষ্মতম গাঠনিক উপাদান মাইসেলি। যদি বলে মুখ্য গঠনিক একক বা মুখ্য গঠন হওয়া শুরু হয়েছে থেকে মুখ্যভাবে, তাহলে হবে ম্যাক্রোফাইবিল। ওকে, এটা এখানে লেখা আছে দেখো, সূক্ষ্ম গঠন, যেটা তোমরা এতক্ষণ দাগাচ্ছ বইয়ে। তাহলে সবচেয়ে প্রধান উপাদান সেলুলোজ। দেখো 1 থেকে 3000 সেলুলোজ মিলে সেলুলোজ চেইন, 100টা চেইন মিলে মাইসেলি। মাইসেলিকে ক্ষুদ্রতম গাঠনিক একক বলা হয়, এটাই বললাম। 20টা মাইসেলি মিলে মাইক্রোফাইবিল, 250টা মিলে ম্যাক্রোফাইবিল। ওকে, ম্যাক্রোফাইবিলকে মুখ্য গাঠনিক একক বলা হয়, যেটা বিজ্ঞানী ওরড্রপ বলেছে। এটা হাসান স্যারের বই নাই, আজিবুর স্যারে আছে। আমাদের কোষ প্রাচীরের মোটামুটি সবই শেষ। কোষ প্রাচীরের কাজ আমি বলবো না, কারণ একটু এখানে বলে নি। এরপরে মানে এই টপিকটার পরেই একটা সুন্দর চার্ট দেওয়া আছে, খেয়াল করো, এগুলো আমরা পড়ে ফেলছি অলরেডি। যে 1 থেকে 3000টা সেলুলোজ মিলে সেলুলোজ চেইন, তারপর 120, 250, এগুলো পড়া শেষ। এখানে 3টা ব্যাচ দেওয়া আছে, মাইসেলি, মাইক্রোফাইবিল, ম্যাক্রোফাইবিল। এই 3টা হাসান স্যারের বইয়ে নেই, আজিবুর স্যারের বইয়ে আছে। 3টার ব্যাচ একটু দেখে রাখা ভালো, এই স্লাইডটা থেকে দেখে রাখবা যে 100 আর্মস্ট্রং, 250 আর্মস্ট্রং, 0.4 মাইক্রোমিটার, মানে ছোট থেকে বড় হচ্ছে 100, 250, 0.4, একটু দেখে রাখা ভালো। ওকে, আমি আগালাম। এখানে প্রোটোপ্লাজম শুরু করবো, তার আগে আমি বলে নিই এই চ্যাপ্টারে অনেকগুলো কাজ আছে, অনেক বেশি কাজ আছে আমি জানি। আমি কাজ পড়াবো না সবগুলো, বাট আমি কোনটা কোনটা ইম্পর্টেন্ট ওগুলো বলে দিব। যেমন কোষ প্রাচীরের কাজ আমি পড়াবো না এখন, বাট কোষ প্রাচীরের কাজ তুমি কিভাবে পড়বা এটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে। এই ক্লাসের নোট মানে এটার সাথে কিছু আরো 6টা স্লাইড তোমরা পেয়ে যাবা, যেখানে কোষ প্রাচীরের কাজগুলো চার্ট করে দেয়া আছে, একদম চার্ট করে। এটা কিভাবে মনে রাখবা, এভাবে দেয়া আছে। যেমন কোষ প্রাচীরের চার্টে লেখা আছে আশাপ্রদ, আ দিয়ে আঘাত থেকে রক্ষা করে, স দিয়ে শক্তি দান করে, দ দিয়ে দৃঢ়তা প্রদান করে, এরকম করে মনে রাখা যায়। তো তুমি যদি এটা ওয়ার্ডটা খালি পড়ো, আশাপ্রদ, আ দিয়ে কি, স দিয়ে কি, এইভাবে করে মুখস্থ করবা। এটা শুধু কোষ প্রাচীর না, এই পুরো বইয়ে যতগুলা মানে এই পুরো চ্যাপ্টারে যতগুলো কাজ আছে সবগুলোকে একসাথে চার্ট করে দেয়া আছে। দয়া করে অবশ্যই চার্টটা পড়বা, কারণ এই চ্যাপ্টারের পড়াই হলো কোষের কাজ। সো তোমাকে ওটা মুখস্থ করতেই হবে, কিচ্ছু করার নাই। যেগুলো ইজিলি মনে রাখা যায় বা যেগুলো খুব ইম্পর্টেন্ট ওগুলো আমি বলে দিব, বাট বাকিগুলো তোমাকে কষ্ট হলেও পড়তে হবে। সবাই এই চার্ট থেকে মুখস্থ করে ফেলবে, এটা তোমরা পেয়ে যাবে ক্লাস শেষে। ওকে,
আমাদের জড় বস্তু শেষ, কিন্তু কোষ প্রাচীর পড়ছি, কোষস্থ নির্জীব বস্তু পড়েছি, তাহলে জড় বস্তু শেষ। আমরা এখন চলে যাব জীবিত বস্তু, ঠিক আছে, সজীব বস্তু, যেটা স্টার্ট হচ্ছে প্রোটোপ্লাজম দিয়ে। ওকে, আমি এখানে কয়েকটা লাইন দেখাচ্ছি, ওয়ার্ড দেখাচ্ছি, দেখো। প্রোটোপ্লাজম হলো স্বচ্ছ, আঠালো, জেলির ন্যায় অর্ধতরল কলয়েডাল পদার্থ। স্বচ্ছ, আঠালো, জেলির ন্যায় অর্ধতরল কলয়েডাল, ক্লিয়ার এতটুকু? এখানে লেখা আছে স্বচ্ছ, কিন্তু দেখো নিচেই লেখা আছে প্রোটোপ্লাজম ভৌত বৈশিষ্ট্যতে অর্ধস্বচ্ছ। এই জিনিসটা অনেকে কনফিউজড হয় যে আপু এটা স্বচ্ছ হবে না অর্ধস্বচ্ছ। একটা ওয়ার্ড বলি, প্রোটোপ্লাজম অর্ধস্বচ্ছ, এটাই সঠিক। প্রোটোপ্লাজমকে অর্ধস্বচ্ছ। তুমি যদি আর কোনো কিছু মিলাইতে না পারো, ধরো সত্য মিথ্যা দিয়ে দিছে যে কোষ প্রোটোপ্লাজমটা জেলির ন্যায়, প্রোটোপ্লাজম অর্ধতরল, প্রোটোপ্লাজম বর্ণহীন, প্রোটোপ্লাজম স্বচ্ছ, তাহলে অ্যান্সারটা তুমি বুঝেই যাচ্ছ যে স্বচ্ছ হবে না, বাকিগুলো তো হবেই, কারণ প্রোটোপ্লাজম অর্ধ স্বচ্ছ। বাট যদি এমন কিছু দেখো, ধরো এখানে দিছে অর্ধ মানে স্বচ্ছ দিছে, বর্ণহীন দিছে, জেলি দিছে, আর এখানে কলয়েডাল না দিয়ে ক্রিস্টালয়েড দিছে, তাহলে তো তুমি বুঝতেছো যে ক্রিস্টালয়েড ওয়ার্ডটা তো এখানে নাই, তখন তোমাকে স্বচ্ছটাকে সত্যি ধরতে হবে। বাট তুমি যদি আমাকে দুইটার মধ্যে একটাই বলতে বলো, প্রোটোপ্লাজম অর্ধস্বচ্ছ, এটাই মনে রাখবা। ক্লিয়ার? কে কথা সালে আবিষ্কার করেছে দরকার নাই, প্রোটোপ্লাজম হলো জীবনের ভৌত ভিত্তি, এটা ইম্পর্টেন্ট। এই যে দেখো প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়, কারণ এরপরে আমরা অনেক কিছু পড়বো, আণবিক ভিত্তি, এই সেই সবকিছু দেখবা ডিএনএ ডিএনএ ডিএনএ, বাট ভৌত ভিত্তি যেটা থেকে শুরু হচ্ছে আমাদের জীবন, সজীব বস্তু, এটা হলো প্রোটোপ্লাজম। ওকে, 70 থেকে 90% পানি থাকে, একটু দেখলাম। এখানে যে প্রোটোপ্লাজমের ভৌত বৈশিষ্ট্যগুলো দেখাচ্ছি, এটা মনে রাখার জন্য সবাই এই জায়গায় ভৌত বৈশিষ্ট্যের উপর একটা ওয়ার্ড লিখো, সবাই লিখো আজব। এই যে আজব, আমি পরের স্লাইডে দেখাচ্ছি, আজব, 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 সবাই একটু লিখেন আজব, আজব। ওকে, আজবের আদি কি কি এটা আমরা আগাচ্ছি, এবার আমরা এখান থেকে দেখাবো। দেখো আজবের আদি আমি আবারও দাগাই দিচ্ছি, একটু খেয়াল করো। আদি অর্ধস্বচ্ছ, অর্ধতরল, আঠালো, তিনটা ওয়ার্ড হয়ে গেল। যদি এটা জেলির ন্যায়, এটা জেলি থেকে তরল হতে পারে, তরল থেকে জেলি হতে পারে, যদি শেষ। আর বদি বর্ণহীন এবং বেশি, পিচ্চিটা কি বেশি? আপেক্ষিক গুরুত্ব বেশি, কার চেয়ে বেশি? পানির চেয়ে। ক্লিয়ার? ইম্পর্টেন্ট কিন্তু, অর্ধস্বচ্ছ, অর্ধতরল, আঠালো, জদে জেলির নেয়, আর বদে বর্ণহীন এবং বেশি, কি বেশি? আপেক্ষিক গুরুত্ব বেশি, কার চেয়ে বেশি? পানির চেয়ে। খুবই 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 ইম্পর্টেন্ট, ভালো মতো পড়বা, সত্য মিথ্যে চেঞ্জ করে দেয় অনেক সময়। আগাচ্ছি, এই আজবটি কি কি? অর্ধস্বচ্ছ, অর্ধতরল, আঠালো, এদিকে জেলির নেয়, তরল মানে জেলি থেকে তরল, তরল থেকে জেলি হতে পারে, আর বর্ণহীন বেশি, আপেক্ষিক গুরুত্ব কার চেয়ে বেশি? পানি। ওকে, আগালাম। চলে যাচ্ছে এরপরে যে দানাদার ও কলয়েডাল ধর্মী, আমরা অলরেডি দাগিয়েছি। এরপরে চলে যাব প্রোটোপ্লাজমের চলন। দেখো এক প্যারা নিচেই দেখো পাবা প্রোটোপ্লাজমের চলন। মনে রাখবা প্রোটোপ্লাজম মানে সজীব কোনো বস্তু কখনোই স্থির থাকে না, অলওয়েজ নড়াচড়া করে। কেন? যদি তারা স্থির থাকতো তাহলে এই যে আমাদের আয়নগুলো, ক্যাটায়ন, অ্যানায়ন, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো তো ট্রান্সফার হইতো না। ট্রান্সফার না হলে আমাদের দেহে কোনো কাজই হবে না, তাহলে এগুলো অলওয়েজ নড়াচড়া করবে। ক্লিয়ার? এই যে নড়াচড়ার মধ্যে আছে, এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হচ্ছে, এটাকেই বলে চলন। তেমনি প্রোটোপ্লাজমও কখনোই স্থির থাকে না, সবসময় নড়াচড়া করতেছে। এটা নড়াচড়াটা আবার একটু বিশেষ ধরনের, যেমন দেখো প্রোটোপ্লাজম যদি এদিক দিয়ে নড়াচড়া স্টার্ট করে, এটা এইভাবে ঘুরতে থাকে। যদি এদিকে দেখো একটা কোষের ভিতরে যদি এদিকে স্টার্ট করে, দেখো এইভাবে ঘুরতেছে এইরকম করে, তাহলে এটা একটা সার্কুলেশন মুভমেন্ট না? এই চলনটাকেই বলে আবর্তন। প্রোটোপ্লাজমের চলনকে বলে আবর্তন বা সাইক্লোসিস, ওয়ার্ডটা পাবা এই যে প্রোটোপ্লাজমের চলনে পাবা, এই যে আমি দেখাচ্ছি, এই যে প্রোটোপ্লাজমের গতিময়কে বলে আবর্তন বা সাইক্লোসিস, পেয়েছি। এই আবর্তনকে দুই ভাগে ভাগ করা যায়, একটা একমুখী আবর্তন, একটা বহুমুখী। একমুখী মানে যদি একটা কোষ গহ্বরকে কেন্দ্র করে ঘুরতে থাকে তাকে বলে একমুখী, আর বহুমুখী মানে অনেকগুলো কোষ গহ্বরকে কেন্দ্র করে ঘুরবে, তখন তাকে বলে বহুমুখী। এটা পড়ার দরকার নেই, তোমার জানতে হবে এক্সাম্পলটা। ওকে, আমি যখন ছোট ছিলাম মানে আমি যখন তোমাদের সমান ছিলাম, তখন আমি একটা এক্সাম্পল পড়তাম, একমুখীটাই মেনলি পড়তাম। দেখো এক পাতা, এভাবে মনে রাখতাম, এক পাতা, তো পাতা ঝাঁঝি কোষ, এটা এক্সাম্পল হলো একমুখী আবর্তন। তাহলে বাকিগুলো বহু, বহু মানে বহু জায়গায় যেখানে যাচ্ছে, ট্রেড স্ক্যানশিয়া, ট্রেড মানে বাণিজ্য, বহু জায়গায় হয়। ঠিক আছে, তাহলে একটু দেখে রাখলা একমুখী বহুমুখী, এক্সাম্পলটা পড়বো, আর কিছু না। তোমাকে মনে রাখতে হবে এটা আবর্তন বা সাইক্লোসিস বলে, এতটুকু মনে রাখলেই হবে। আগাচ্ছি। ওকে, চলে যাচ্ছে এরপর প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি। এবার ওই যে প্রোটোপ্লাজমকে তিন ভাগে ভাগ করছিল না, কোষঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, আমরা এখন এই তিনটা পড়ে শেষ করব। ঠিক আছে, স্টার্ট করছি প্লাজমা মেমব্রেন দিয়ে। প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি ওয়ার্ডগুলো দেখে একটু আবার দাগাই, সেমি প্রায় প্রোটোপ্লাজমের মতোই, কারণ প্রোটোপ্লাজমের ভেতরেই থাকে। সূক্ষ্ম, স্থিতিস্থাপক, বৈষম্য ভেদ্য, এটা প্লাজমা মেমব্রেনের জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, লিপোপ্রোটিন দ্বারা গঠিত দ্বিস্তরী ঝিল্লি, পিচ্চিরা দ্বিস্তরী। আমি এটা দাগালাম, কেন দাগালাম একটু বলে নি।
তোমরা আজকে যতগুলো অঙ্গাণু পড়বা সেখানে অনলি দুইটা হলো থ্রি স্তরি দুইটা আমরা পড়ে ফেলছি। একটা ছিল ওই যে কোষ প্রাচীরের 3টা প্রাচীর, মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। আরেকটা হলো সেকেন্ডারি প্রাচীরের আবার 3টা প্রাচীর। তাহলে ত্রিস্তরী ওই 3টে কোষ প্রাচীর রিলেটেড, ত্রিস্তরী শেষ। বাকি সবগুলা দ্বিস্তরী এক্সেপ্ট দুইটা যারা এক স্তরী, ওটা আমরা পরে বলবো। তাহলে তুমি ত্রিস্তরী জানো, কোষ প্রাচীর পুরোটা শেষ, বাকি সব দ্বিস্তরী এটাও তুমি জানো, সেটা তো আমরা মুখস্থ করবো না। আমরা শুধু এক স্তরী কারা মানে দুইটা জিনিস ওটা মুখস্থ করবো। ক্লিয়ার? ওটা আমি পড়াচ্ছি, তার আগে আমরা এটা পড়ে ফেলি। তাহলে প্রোটোপ্লাজমের যেটা বৈষম্যবদ্ধ লিপোপ্রোটিন দ্বারা গঠিত তাকে বলতেছে প্লাজমা মেমব্রেন। এই প্লাজমা মেমব্রেনের আবিষ্কার আগে অনেক মডেল আবিষ্কার হয়েছে, অনেক ধরনের মডেল আছে, হাজার মডেল। তার মধ্যে দুইটা খুব ফেমাস হয়েছে। একটা ছিল ড্যানিয়েল এবং ডেভসনের স্যান্ডউইচ মডেল দিয়েছে কে? ডিডি, আমি মনে করতাম ডিডি, ড্যানিয়েল ডেভসন। কত সালে এগুলো দরকার নেই, ওকে। এই মডেলটা আবিষ্কার হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখছে যে প্রোটিন লিপিড বাদে আরো অনেক কিছু থাকে। তখন আস্তে আস্তে দেখো বেনসন মডেল, লিওনার্ড মডেল, অনেকগুলো মডেল আসছে। এই সবগুলো মডেলের মধ্যে কোনটা টিকে গেছে? সিঙ্গার এবং নিকলসন, যেটা তোমাদের বই দেওয়া আছে, এটা আমরা পড়বো। এরপরে একটা প্যারা আছে ইউনিট মেমব্রেন। অনেকে কোয়েশ্চেন করে ফেলে, ধরো 1 নম্বর কোয়েশ্চেন আসতে পারতো এরকম যে ইউনিট মেমব্রেনটা কি। আমরা কিছুক্ষণ পর যে ফ্লুইড মোজাইক পড়বো সেখানে দেখবা ফসফোলিপিড বাইলেয়ার থাকে, সাথে কিছু প্রোটিন থাকে। এই প্রোটিন সহ ফসফোলিপিড বাইলেয়ারকে বলে ইউনিট মেমব্রেন। জেনে রাখা, আর কিচ্ছু না, একবার রিডিং করবা। ইউনিট মেমব্রেনটা কিসের পার্ট? প্লাজমা মেমব্রেনের। শেষ। এবার চলে যাচ্ছি এখানে, আমরা এখন পড়বো ফ্লুইড মোজাইক মডেল কি আবিষ্কার করেছিল, কত সালে, এটা মুখস্থ রাখতে হবে, আগেও দাগিয়েছি। 1972 সালে এস জে সিঙ্গার এবং জি এল নিকলসন তারা ফ্লুইড মোজাইক মডেল দিয়েছে। এখন এই ফ্লুইড মোজাইক মডেলের টোটাল 4টা পার্ট আছে। 4টা পার্ট মানে 4টা জিনিস থাকে। কি কি আমি বলি? 1 নম্বর ফসফোলিপিড বাইলেয়ার, 2 নম্বর মেমব্রেন প্রোটিন, 3 নাম্বার গ্লাইকোক্যালিক্স এবং 4 নাম্বার হলো কোলেস্টেরল। ঠিক আছে? তাহলে ফার্স্টেই হলো ফসফোলিপিড বাইলেয়ার। এখান থেকে বড় কোনো কোয়েশ্চেন আসার মতো কিছু নেই, এখান থেকে একটা সত্য মিথ্যা দিতে পারে। তোমরা খেয়াল করে একটা ছবি দেওয়া আছে, এটা হলো একটা ফসফেটের মাথার 2টা লেজ। এই মাথার লেজের মধ্যে একটা পোলার একটা নন পোলার। হ্যাঁ, এখন কোয়েশ্চেন হলো যে পানি গ্রাহী কারা, পানি বিকর্ষী কারা? পিকচার একদম নর্মাল। তুমি চিন্তা করো, তোমাকে আমি পানি খেতে দিলাম, তুমি পানি কি দিয়ে খাবা? হাত দিয়ে খাবা, মাথা দিয়ে মানে পা দিয়ে খাবা? না, মুখ দিয়ে খাবা। মুখ, তোমার একটা মুখ আছে, মুখটা কোথায়? মাথায় আছে। তাহলে ফসফেটেরও তো একটা মাথা আছে, তুমি কেন ওকে ইগনোর করবা? এই ফসফেট পানি কোন দিক দিয়ে খায়? মাথা দিয়ে খায়। তাহলে এটা পানিগ্রাহী কোনটা? মাথা। তাহলে পানি বিকর্ষী কারা হবে? লেজ। এটা পানিকে ধরে না, বুঝতেছি। এটাকে চেঞ্জ করে দেয় যে পানি বিকর্ষী মাথা, পানিগ্রাহী লেজ, এটা না। ওকে, আমরা আগালাম। এখান থেকে সত্য মিথ্যা এতটুকুই। এই যে ফসফোলিপিড বাইলেয়ার, এই যে মাথাটা বাইরে থাকে, তাহলে কেন এটা বাইরে থাকে? পানি গ্রহণ করতেছে, সে ট্রান্সফার হইতে পারবে, এভাবে আস্তে আস্তে চলতে পারবে। ক্লিয়ার? ওকে, আমরা আগালাম। চলে আছে এরপর, এইটাতে আমি সবগুলো পড়াই ফেলবো। তাহলে ফসফোলিপিড বাইলেয়ার শেষ। 2 নম্বর হলো মেমব্রেন প্রোটিন। টোটাল 3টা মেমব্রেন প্রোটিন দেয়া আছে তোমাদের বইয়ে, 3টা। দেখো, ইন্টিগ্রাল, পেরিফেরাল, লিপিড কোর সম্পৃক্ত। এই 3টাকে আমি মনে রাখতাম এইভাবে। এখন খেলা চলতেছে একটা আইপিএল। আই দিয়ে ইন্টিগ্রাল, পি দিয়ে পেরিফেরাল, এল দিয়ে লিপিড কোর সম্পৃক্ত। আইপিএল, এই 3টা হলো মেমব্রেন প্রোটিন, আইপিএল। ওকে, এবার খেয়াল করো, এই 3টা আর কিছু করা লাগবে না। 3 নম্বরে আছে গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্সটা কি? একটা কার্বোহাইড্রেটের অনেকগুলো শৃঙ্খল। এই কার্বোহাইড্রেটের শৃঙ্খলটা তৈরি হয়েছে গ্লাইকোপ্রোটিন প্লাস গ্লাইকোলিপিড নিয়ে। এই এতটুকু পড়বা যে গ্লাইকোক্যালিক্সটা একটা কার্বোহাইড্রেট যেটা তৈরি হয়েছে গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড নিয়ে। ক্লিয়ার? আচ্ছা, এই ইন্টিগ্রাল পেরিফেরাল কিছু একটু বলে নিয়ে দাও। ইন্টিগ্রাল মানে পুরা 2 পার্ট জুড়ে যেটা থাকে। পেরিফেরাল মানে পেরিফেরি, মানে যে কোনো এক সাইডের লেয়ারে যেটা থাকে, যেমন এইদিকে, বাইরের দিকে, এইদিকে একটা। আর লিপিড কোর মানে দেখবা এটা মাঝখানে কিছু কোলেস্টেরল আছে, এদের গায়ে যেটা লাগানো থাকে। ক্লিয়ার? ইন্টিগ্রাল পেরিফেরাল লিপিড কোর সম্পৃক্ত, আইপিএল। ওকে, গ্লাইকোক্যালিক্সও পড়লাম, বাকি থাকে হলো কোলেস্টেরল চর্বি জাতীয়, এটা তোমরা জানো, এখান থেকে আর পড়ার কিছু নাই। তাহলে টোটাল 4টা জিনিস, ফসফোলিপিড বাইলেয়ার, মেমব্রেন প্রোটিন, গ্লাইকোক্যালিক্স, কোলেস্টেরল। চলে আছে এরপরে, এক প্যারা নিচে দেখো পাবা প্লাজমা মেমব্রেনের চলন। আমি বলছি প্রোটোপ্লাজম যেভাবে চলে, প্লাজমা মেমব্রেনও এভাবে চলতে থাকে, কখনোই স্থির থাকে না। এই প্লাজমা মেমব্রেনের চলনকে বলে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। দেখাও, ফ্লিপ ফ্লপ। এখানে একটু বলে নি, প্রোটোপ্লাজমও চলে, প্লাজমা মেমব্রেনও চলে। এটা নিয়ে অনেকে কনফিউজ হয়ে যাও যে কোনটাকে কি বলে। প্রোটোপ্লাজম একটা ওয়ার্ড না? একটা ওয়ার্ড। সাইক্লোসিস একটা ওয়ার্ড। প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি 2টা ওয়ার্ড। ফ্লিপ ফ্লপ 2টা ওয়ার্ড, ভুল করবা না। তাহলে প্লাজমা মেমব্রেনের চলনকে বলে ফ্লিপ ফ্লপ, আর প্রোটোপ্লাজমের চলনকে বলে সাইক্লোসিস। এই যে চলে প্লাজমা মেমব্রেন, যে চলতেছে, কারা?
লিপিড অণুগুলো চলে, বুঝছো? এই যে কিছুক্ষণ আগে বললাম না কোলেস্টেরল থাকে, এই লিপিড অণুগুলো আস্তে আস্তে এভাবে চলতে থাকে, এটাকে বলে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। একটু জেনে রাখা ভালো। আগালাম। ওকে, এবার চলে আসছে কোষ ঝিল্লির রাসায়নিক গঠন। খুবই 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 খুব বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে শুরু হবে রাসায়নিক উপাদান। পিচ্চিরা সবাই একটু মনোযোগ দিয়ে শুনো, একটু বুঝতে হবে। এই চ্যাপ্টারে হাজার হাজার কাজ আছে, সেটা তোমরা 4 থেকে পড়ে ফেলছি। এই চ্যাপ্টারে স্তর আছে, স্তর আমি বলছি শুধু এক স্তরগুলো পড়বা। এই চ্যাপ্টারে অনেকগুলো রাসায়নিক উপাদান আছে, হাজার হাজার। এই রাসায়নিক উপাদানগুলো থেকে কোয়েশ্চেন আসে। এখন এই চ্যাপ্টারে যতগুলো অঙ্গাণু আছে সবগুলো রাসায়নিক উপাদানে একটা জিনিস কমন থাকবে, মানে মাস্ট। সেটা কোনটা? প্রোটিন। আমি তোমাকে যেটা রাসায়নিক উপাদানই জিজ্ঞেস করি, তুমি কিছু পারো না পারো, অ্যান্সার কি দিবা? প্রোটিন। আমি জিজ্ঞেস করলাম বলো তো রাইবোজোমে কি থাকে রাসায়নিক উপাদানে, বলবো আপু প্রোটিন। বললাম বলো তো গলজি বডিতে কি থাকে, বলবো আপু প্রোটিন। বললাম সাইটোপ্লাজমে কি থাকে, বলবো প্রোটিন। মানে তুমি প্রোটিন পারো। ক্লিয়ার? প্রোটিন শেষ। এই প্রোটিনের সাথে 90% ক্ষেত্রে লিপিড থাকে। কারা থাকে? লিপিড। তাহলে প্রোটিনের সাথে 90% থাকে লিপিড। মাঝে মাঝে 10% লিপিড থাকতেও পারে, আবার লিপিডের সাথে অনেক কিছু যোগ হয়, যেমন এটিপি থাকে, কার্বোহাইড্রেট থাকে, আরএনএ থাকে, এক এক সময় এক একটা থাকে। সো তুমি প্রোটিন আর লিপিড যেখানে আছে ওটা মুখস্থ করার দরকার নেই, কারণ তুমি তো জানোই যে 90% অ্যান্সার এইটা। যারা একটু আলাদা তুমি শুধু তাদেরটা মুখস্থ করবা। ক্লিয়ার? যেমন খেয়াল করে, এবার আমরা পড়তেছি প্লাজমা মেমব্রেনের রাসায়নিক উপাদান। প্রোটিন থাকে সবচেয়ে বেশি, দেখো 60 থেকে 80। এছাড়া লিপিড থাকে 20 থেকে 40। এছাড়া পলিস্যাকারাইড থাকে। পিকচার কিছুক্ষণ আগে বললাম না গ্লাইকোক্যালিক্স থাকে, তো এটা কি একটা কার্বোহাইড্রেট না? পলিস্যাকারাইড। ক্লিয়ার? তার মানে এটাও থাকতে পারে। তার মানে কোষ ঝিল্লিতে টোটাল 3টা উপাদানই থাকে। সো এটা একটু আলাদা পড়ে নিলাম। স্যার এবার যে কোষ ঝিল্লিতে যে লিপিডটা থাকে, এই লিপিডের মধ্যে 75 ভাগী লিপিড, এই 3 নাম্বার পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। এই 75 ভাগী লিপিড, এই 75 ভাগী লিপিড, এই 75 ভাগ লিপিডের মধ্যে মেইন হলো ফসফোলিপিড। এই ফসফোলিপিডকে টোটাল 5 ভাগে ভাগ করা যায়, মানে টোটাল 5টা ফসফোলিপিড আজ পর্যন্ত শনাক্ত হয়েছে, যার মধ্যে একটা সরল 4টা জটিল। একটা সরল 4টা জটিল। এই জটিল গুলার মধ্যে একটা এক্সাম্পল দেয়, সরলে একটা এক্সাম্পল দেয়। খেয়াল করে দেখো, টোটাল 5টা আছে, তার মধ্যে একটা সরল 4টা জটিল। মনে রাখবা যেটা জটিল তার এক্সাম্পলটাই সহজ, আর যেটা সরল তার এক্সাম্পলটাই জটিল। একটু ভুল মানে উল্টাপাল্টা মনে হতে পারে। কি বললাম? এই যে জটিল ফসফোলিপিড, এটার এক্সাম্পল লেসিথিন। দেখো লেসিথিন একদম ইজি না? তাহলে জটিলটার এক্সাম্পল ইজি লেসিথিন। বাট যেটা সরল একটাই যেটা, সেটা এক্সাম্পল দেখো ফসফো টাইডিক অ্যাসিড, অনেক বড় ফসফো টাইডিক অ্যাসিড। তাহলে সরলটার এক্সাম্পলই কঠিন, জটিলটার এক্সাম্পল ইজি। ক্লিয়ার? জটিল 4টাই দেয়নি, জাস্ট একটা লেসিথিন। এছাড়া আরএনএ খেতে মাঝে মাঝে পেঁয়াজের কোষে আরএনএ দেখা যায়, একটু দেখলা রিডিং, আর কিছু না। ওকে, আমাদের কোষ ঝিল্লি প্লাজমা মেমব্রেন শেষ, আমরা আগাচ্ছি। ওকে, কোষ ঝিল্লির বিভিন্ন অবস্থা, এটা এই 4টা খুবই 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 ইম্পর্টেন্ট একটা পার্ট। হ্যাঁ, কোষ ঝিল্লিটি বিভিন্ন ভাবে চেঞ্জ হয়, বিভিন্ন আকার আকৃতি নেয়, তাদেরকে এটা বলছে। যেমন মাইক্রোভিলাই, এরকম করে ভিলাই ভিলাই হয়ে যায়। দেখো যখন এরকম লম্বা লম্বা হচ্ছে, এটাকে আয়তন বাড়তেছে না? এই তুমি আমি প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে ওয়ার্ড বলবো, শুধু ওই ওয়ার্ডটা দাগাবা। মাইক্রোভিলাই মনে রাখবা, এগুলো কিছু ক্ষুদ্রাকৃতির অভিক্ষেপ। অভিক্ষেপ। দেখো যেহেতু এটা লম্বা লম্বা হচ্ছে, আয়তন বাড়ে না, তাহলে এটা শোষণের অঞ্চলে আয়তন বৃদ্ধি করে। এরপর আছে ডেজমোজোম। এইটা হলো টনোফাইবিল নাম সহ বৃত্তাকার অঞ্চল। মনে রাখবে একটা কোষের মধ্যে এরকম করে বৃত্তাকার পর্দা দিয়ে কিছু পার্ট থাকে। এই বৃত্তাকার অঞ্চল যদি টনোফাইবিল দ্বারা বেষ্টিত থাকে তাকে বলে ডেজমোজোম। ডেজমোজোম টনোফাইবিল দিয়ে আবৃত। এরপরে যাচ্ছে ফেগোসাইটিক ভেসিকল। ফেগোসাইটিক মানে ফেগোসাইটোসিস করা, খেয়ে ফেলা, কঠিন খাদ্যকে খাওয়া ফেগোসাইটোসিস। যদি কঠিন খাদ্যের বদলে তরল খাদ্যকে খায় তাকে বলে পিনোসাইটোসিস। ফেগোসাইটোসিস মানে কঠিন খাদ্যকে খেয়ে ফেলা, পিনোসাইটোসিস মানে তরল খাদ্যকে খেয়ে ফেলা। ডেজমোজোম মানে টনোফাইবিল দিয়ে বেষ্টিত, আর মাইক্রোভিলাই মানে ক্ষুদ্রাকার অভিক্ষেপ। এই ওয়ার্ডগুলো এইভাবেই মুখস্থ করতে হবে, কিছু করার নেই। এই যে মাইক্রোভিলাই কিছু ছবি দেওয়া আছে, দেখছো? আয়তন বৃদ্ধি করে। শেষ। চলে যাবো সাইটোপ্লাজম। দেখো লেখা আছে আই এম দ্য ডান্সিং কুইন। সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজম, আচ্ছা এটা শেষ করে তারপর আমরা একটু ব্রেক দিব। সাইটোপ্লাজম শেষ করে আমরা ব্রেক দিব। এখানে এই লাইনটা দেখো, থিক জেলি লাইক সাবস্টেন্স। এটা অলওয়েজ ডান্স করতে থাকে, কারণ এটাও ট্রান্সফার হইতে হবে। এটা যদি ট্রান্সফার না হয় আর কোনো অঙ্গাণু নড়তে পারবে না। ওকে, একদম ফার্স্টের দিকে সাইটোপ্লাজমের ভৌত গঠন খেয়াল করো। অর্ধতরল, দানাদার, অর্ধস্বচ্ছ, সমধর্মী, কলয়েডাল। দেখো সবই কিন্তু প্রোটোপ্লাজমের মতোই, খালি সমধর্মী মানে কি এটা একই রকম থাকে, এই আর কিছু না, জাস্ট বাকি সবই ওরকম। এটাকে সাইটোপ্লাজমের যে মাতৃকা মানে বাইরে যে তরল পদার্থটা তাকে হায়ালোপ্লাজম বলে, অনেক সময় সাইটোসোল বলা হয়। ক্লিয়ার? এই সাইটোপ্লাজমের ভিতরে অনেকগুলো অঙ্গাণু থাকে, অঙ্গাণুটা পড়বো। এই তরল পদার্থটাকে বলে হায়ালোপ্লাজম বা সাইটোসোল। ক্লিয়ার? ধরো এটা একটা সাইটোপ্লাজম,
এটা একটা লেয়ার। এই সাইটোপ্লাজমের লেয়ারকে দুই ভাগে ভাগ করেছে, বাইরে একটা, ভেতরে একটা। বাইরের লেয়ারকে বলে একটোপ্লাজম, আর ভেতরে যেটা থাকে এটাকে বলে এন্ডোপ্লাজম। ওকে, এখানে একটা লাইন আছে, খেয়াল করো। অপেক্ষাকৃত ঘন কম দানাদার শক্ত অঞ্চলকে বলে একটোপ্লাজম, এক্সাম্পলও দেয়া আছে। আর অপেক্ষাকৃত কম ঘন অঞ্চলকে বলে এন্ডোপ্লাজম। এই লাইনটা সত্য মিথ্যায় একটু ঘুরায় দেয়, মানে চেঞ্জ করে দেয়। তোমরা এই লাইনের শেষেই, মানে এই জায়গাটায় একটা লাইন লিখো। কোন লাইন লিখবে এটা আমি পরের স্লাইডে দেখাচ্ছি। সবাই এই জায়গাটা একটা লাইন লিখো। হ্যাঁ, লিখো একই ঘন কাদা, একই ঘন কাদা, একই ঘন কাদা, একই ঘন কাদা। এই একই ঘন কাদা দিয়ে কি বোঝাচ্ছে পিকচারে একটু দেখো। একটোপ্লাজম অপেক্ষাকৃত ঘন, ঘন কাদা মানে কম দানাদার, তাহলে এন্ডোপ্লাজম অপোজিটটা, অপেক্ষাকৃত কম ঘন বেশি দানাদার, ওটা এন্ডোপ্লাজম। আর তুমি একটা মনে রাখো, তুমি একটা পড়বা, একই ঘন কাদা একটোপ্লাজম ঘন কম দানাদার, তাহলে এন্ডোপ্লাজম অপোজিটটা, এটাই লেখা আছে ওখানে। এই যে দেখো, অপেক্ষাকৃত ঘন কম দানাদার এটা হলো একটোপ্লাজম, আর অপেক্ষাকৃত কম ঘন এন্ডোপ্লাজম। শেষ, এখান থেকে আর কিছু পড়বা না। চলে আছে দুই প্যারা নিচে একটা লাইন আছে, বোর্ড লাইন, খুবই ইম্পর্টেন্ট। জীবের সবচেয়ে বড় শারীরবৃত্তীয় কাজ কি? শোষণ। শোষণ, এই যে লাইনটা তোমাদের সাইটোপ্লাজমে লেখা আছে। এবং শোষণের তোমরা জানো 4টা পর্যায়, তার মধ্যে প্রথমটাই হলো গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিসটা কোথায় হয়? সাইটোপ্লাজমে। বাকি যে 2টা 3টা সেগুলো হয় মাইটোকন্ড্রিয়া ইনার মেমব্রেন এবং আউটার মেমব্রেনে। ক্লিয়ার? গ্লাইকোলাইসিস হয় সাইটোপ্লাজমে, এটা লাইনটা ইম্পর্টেন্ট। আগালাম, এবার চলে যাবো সাইটোপ্লাজমে বিরাজমান অঙ্গাণু। এটা স্টার্ট করার আগে আমি তোমাদেরকে কিছুক্ষণ ব্রেক দিচ্ছি, মানে 40-50 সেকেন্ড। তোমরা একটু হেঁটে আসো, ঘুরে আসো, সমস্যা নাই। 40-50 সেকেন্ড ব্রেক। আমি তখন কিছু কোয়েশ্চেন থাকলে অ্যান্সার দিয়ে দিচ্ছি। এই পর্যন্ত যা পড়ালাম এটার মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে জানাও, কমেন্ট করতে পারো, এখন আমি বলে দিব। আমি আবুল হাসানের বই পড়াচ্ছি, জানুয়ারি এডিশন, 2020-এর জানুয়ারি এডিশন। আমি একটু তাড়াতাড়ি কথা বলে, আই এম সরি ফর দিস। আমি অনেক ফাস্ট কথা বলে আমি জানি, তাও যদি কিছু না বুঝো আমাকে বলবা। বিশ্রাম নিয়েছি ভাইয়া। কোলেস্ট্রল একটা চর্বি জাতীয় পদার্থ, তো কোলেস্ট্রল থেকে কিছু পড়া লাগবে না। আমি তোমাদেরকে বলছিলাম যে উল্টাপাল্টা কোনো কমেন্ট করবে না, যারা এখন আমি জাস্ট মার্ক করে রাখবো, আর কিছু না। এই একবার আমি তোমাদেরকে মার্ক করে রাখলাম, নেক্সট টাইম তোমাদের ব্লক করে দিব, একদম ব্লক থাকা লাগবে না আমার ক্লাসে। একদম নিউ এডিশনের বই নাও, এটা 2020-এর জানুয়ারি এডিশন। এরপর জুলাই আরেকটা এডিশন আসছে, আমি ওটা পড়াইনি। তোমরা একদম নিউ এডিশন পরে কিনবা, এখন কেউ কোনো বই কিনবা না। ক্রসলিঙ্ক, ওই যে নীল কালারের যেগুলো ছিল না মধ্যপর্দা, একটা পার্টের সাথে আরেকটা পার্টকে ধরে রাখার জন্য কিছু জিনিস দরকার, জাইলোগ্লুকান এটা হিসেবে, মানে ক্রসলিঙ্ক হিসেবে কাজ করে। কোন স্লাইডটা দেখতে চেয়েছো? আমি আগাচ্ছি, তুমি দেখো তোমার যদি কোনো স্লাইড হয়। স্লাইড দিয়ে দেওয়া হবে ক্লাসে, বাই দ্য ওয়ে। নিউ ভার্সনে বই কিনতে হবে, বাট এখন কোনো বই কিনবা না, পরে কিনবা, জানুয়ারিতে আবার নতুন বই আসতে পারে। স্লাইডগুলো পেয়ে যাবা, তোমরা স্লাইড নিয়ে চিন্তা করো না। একই মানে একটোপ্লাজম ঘন মানে অপেক্ষাকৃত ঘন, কাদা মানে কম দানাদার। একটোপ্লাজম ঘন হয়, কম দানাদার। এন্ডোপ্লাজম অপোজিটটা হয়। সাইটোপ্লাজম ভৌত গঠন সেম প্রোটোপ্লাজমের মতোই, অর্ধস্বচ্ছ, অর্ধ তরল, কলয়েডাল, সমধর্মী। এটা 2টা ক্লাস হবে। 70-80 পড়াবো, আমি এখনো পড়াইনি। শোষণ, শোষণ তোমরা শারীরবৃত্তীয়তে পড়বা, ওখানে দেখো সবার শোষণকে অনেকগুলো পার্টে ভাগ করা যায়, যার মধ্যে প্রথম ধাপ হলো গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসটাই শুধু সাইটোপ্লাজমে হয়, বাকিগুলো মাইটোকন্ড্রিয়া হয়। পিনোসাইটিক ফাসা হলো যেটা তরল পদার্থকে ধরে রাখে। ডেজমোজোম হলো বৃত্তাকার কিছু গহ্বরের মতো থাকে, যেগুলোর বাইরে টোনোফাইবেল থাকে। ত্রিস্তরী কোষ প্রাচীর, এবং কোষ প্রাচীরের আরেকটা প্রাচীর আছে না ভিতর, সেকেন্ডারি প্রাচীর, ওটাও ত্রিস্তরী। আমি দেখাবো। ওকে, আমি আগাচ্ছি, আমি স্টার্ট করলাম। হ্যাঁ, আমরা এবার চলে যাবো সাইটোপ্লাজমিক অঙ্গাণু।
আমরা স্টার্ট করলাম। ফার্স্টে আছে রাইবোজোম। যারা 70s 80s বারবার বলতেছো তারা একটু মনোযোগ দাও, আমরা এখন এটাই পড়বো। তার আগে এই যে রাইবোজোমের ছোট্ট একটা লাইন আছে এখানে, প্রোটিন সিনথেসাইজার্স অফ দ্য সেল, খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। এটা প্রোটিন সিনথেসিস করে। এই যে আমি এখানে বসে আছি, আমরা কথা বলছি, এই যে আমাদের দেহ গঠন হচ্ছে, সবই প্রোটিনের বদলে। এবং প্রোটিন মানেই কি? রাইবোজোম। রাইবোজোম মানেই প্রোটিন, প্রোটিন মানে রাইবোজোম। লাইনটা একদম মাথায় ঢুকায় রাখো। চলে যাচ্ছি এখানে, দেখো রাইবোজোমের ছবি পাবা, ছবির ঠিক পাশে একটা প্যারা আছে, প্যারার 3 নম্বর লাইন, মুক্ত রাইবোজোম আদিকোষে একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। কিছুক্ষণ আগে আমরা আদিকোষ এবং প্রকৃত কোষের পার্থক্য পড়েছি। ওই আদিকোষে ছিল রাইবোজোম 70s, 70sটাকেই মুক্ত রাইবোজোম বলে। ক্লিয়ার? এই 70s কে আমি পড়াচ্ছি কিছুক্ষণ পর। চলে যাচ্ছে এরপর, ওই প্যারারই লাস্ট লাইনে পাবা সাইটোপ্লাজমে অনেকগুলো রাইবোজোম মুক্তার মালা মতো। ধরো আমি এখানে ছবিটা এঁকে দিই, দাঁড়াও, দেখো এরকম ধরো তো, এখানে একটা রাইবোজোম, এখানে একটা রাইবোজোম, এখানে একটা রাইবোজোম, দেখো এরকম মুক্তার মালার মতো অবস্থান করে। এরকম করে যদি অনেকগুলো রাইবোজোম পরপর অবস্থান করে তখন তাকে বলা হয় পলিরাইবোজোম অথবা পলিজোম। পলিরাইবোজোম অথবা পলিজোম, এই দুটো লাইন একটু দেখবা, আর কিছু না। চলে যাচ্ছি এরপর, প্রকারভেদ পড়ার আগে রাইবোজোম কে আবিষ্কার করছে? আলবার্ট ক্লড। জাস্ট দেখলে দেখতে পারো, মানে এটা মুখস্থ রাখতে হবে না, দেখতে পারো। কিন্তু রাইবোজোমের যে ইউনিটগুলো, যেটা নিয়ে তোমাদের এত কনফিউশন, একটা 70s 80s, আমি একটু বলি। রাইবোজোমকে 2 ভাগে ভাগ করেছে, এটাকে ভেদবার্গ ইউনিট বলে। বিজ্ঞানী ভেদবার্গ রাইবোজোমকে 2টা পার্ট, মানে 2টা পার্টে ভাগ করেছে। 2টা পার্ট মিলে, 2টা ইউনিট মিলে একটা রাইবোজোম হয়। এটা ইউনিট, এটা কিন্তু যোগফল না। এটা একটা ইউনিট, এটা একটা ইউনিট, মিলিত হইলে, এই যে 2টা ইউনিট একসাথে মিলিত হয় তখন তাকে একটা রাইবোজোম বলে। ওকে, এখন এই প্রকারভেদ যদি খেয়াল করো, এই রাইবোজোম 2 প্রকার, 2 ধরনের রাইবোজোম আছে, একটা 70, একটা 80। 70sটা একটু গরিব, মানে তার মধ্যে তেমন ইম্পর্টেন্ট কিছু নাই, সে তেমন অনেক ভালো ভালো কাজ করতে পারে না। যেমন ট্রান্সলেশন রাইবোজোম দরকার হয় তখন 80s আসে, এরকম করে। তাহলে 70s 80s, 70sটা আদিকোষে থাকে আর 80sটা থাকে হলো প্রকৃত কোষ। এদেরকে 2টা করে ইউনিট বলছিলাম যে 2টা ইউনিট একসাথে হয়, মনে রাখবা 80 বড়, সে বড় 2টা ইউনিট। 80 2টা ইউনিট হলো 60-40, এগুলোকে ভেদবার্গ ইউনিট বলে। বিজ্ঞানী ভেদবার্গ এটাকে একটা রাইবোজোম নিয়ে তাকে ধরো মেপে এটা বলছে যে এটা এই ইউনিটের মান এত, ঠিক আছে? এটা ওজন টাইপের বলতে পারো। আর 70s কে ভাগ করে যে 50-30। আবারও বলি, এগুলো যোগফল না, কিন্তু 60-40 করলে যোগফল 100 হয়, 100 না, এটা হলো ইউনিট। 60 ইউনিট একটা, এটা 40 ইউনিট, এই দুটো যখন একসাথে মিলিত হয় এটাকে বলে 80s। আর 50 ইউনিট 30 ইউনিট যখন একসাথে হয় তাকে বলে 70s। ওকে, বিজ্ঞানী ভেদবার্গ বলেছে, এই জন্য এটাকে এস ইউনিটও বলা যায়। শেষ, এখান থেকে আমরা কিছুই পড়বো না। চলে যাচ্ছি এরপর, আকৃতি ও ভৌত গঠন। এখানে এত বেশি ইম্পর্টেন্ট না, তাও এখানে একটা মানে ইন্টারেস্টিং জিনিস আছে, এই জন্য আমি এটা নিয়ে আসছি। তুমি যদি খেয়াল করো, রাইবোজোমে বাকি যতগুলোকে ওয়ার্ড দেখতে পাচ্ছ, মানে সংখ্যা, সবই 2 দিয়ে। যেমন এটা চড়ায় 22 ন্যানোমিটার, উচ্চতায় 20 ন্যানোমিটার। ইকোলাইয়ের শুষ্ক ওজনের কত ভাগ রাইবোজোম? 22 ভাগ। তাহলে তোমাকে যদি রাইবোজোমে কোনো সংখ্যা রিলেটেড কোয়েশ্চেন আসে, ধরো আসছে, তুমি পারো না, তোমার মাথায় এতটুকু থাকলেই হবে যে 2 দিয়ে কিছু একটা হবে, 22 20 22। বাকি যদি খুব ভাগ্য খারাপ হয় এটা আলাদা জিনিস, বাট এটা মনে রাখে, অনেক সময় হেল্প হয়। আমি আগাচ্ছি। এরপর রাইবোজোমের রাসায়নিক উপাদান এখানে নাই, কিন্তু আমি বলে দিই, আমি বলছি কিছুক্ষণ আগে, রাসায়নিক উপাদান যখনই আসবে তুমি কি দিবা অ্যান্সার? কি জানো তুমি? যখনই রাসায়নিক উপাদান বলবে ফার্স্টেই বলতে হবে কি থাকে? প্রোটিন। রাসায়নিক উপাদান মানে কি থাকে? প্রোটিন। এই প্রোটিনের সাথে আর কে থাকে এখানে? আমি বলছি বেশিরভাগ জায়গায় লিপিড থাকে, বাট এখানে লিপিড থাকে না। পিচ্চিরা মনে রাখবা এইভাবে, রাইবোজোম আর প্রোটিন আর রাইবোজোম আর আরএনএ আর রাইবোজোম আর আরএনএ আর, তাহলে প্রোটিন তো থাকে, সাথে কে থাকবে? আরএনএ। এরা 1:1 অনুপাতে অথবা 60:40 অনুপাতে থাকে। এই যে প্রোটিন আর আরএনএ নিয়ে রাইবোজোম তৈরি। ক্লিয়ার? এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে রাইবোজোম কি কি নিয়ে তৈরি? প্রোটিন আর আরএনএ। এখানে লিপিড নাই, কিন্তু খেয়াল রাখবা। আমি রাইবোজোম স্টার্ট করার আগে একটা ওয়ার্ড পড়তে বলছিলাম, রাইবোজোম কি তৈরি করে? প্রোটিন। রাইবোজোম ছাড়া প্রোটিন তৈরি হবে না, প্রোটিন ছাড়া আমরা কেউ তৈরি হব না। দেখো যতগুলো রাসায়নিক উপাদান আমি বলছি প্রোটিন লাগবে, সো রাইবোজোম ইম্পর্টেন্ট। হ্যাঁ, রাইবোজোমের কাজগুলো মনে রাখার জন্য পিএফসি ওই ছকে তোমরা পেয়ে যাবা, লেখা আছে। তারপরে এটা ইম্পর্টেন্ট দেখে আমি আনছি পিএফসি। পি দিয়ে দেখো প্রোটিন সংশ্লেষ, প্রোটিন ফ্যাক্টরি, এটা মনে রাখবা। এফ মানে মানে যে দুটো প্রোটিন, এফ মানে ফসফোরাইলেশন মনে রাখো। সি দিয়ে সাইটোক্রোম থাকে, স্নেহ বিপাকে সাহায্য করে। এখন অনেক বলবে সাইটোক্রোম কি, এটা তোমরা শারীরবৃত্তীয়তে পড়বা। অনেকগুলো বাহক থাকে, ইলেকট্রন বাহক, তাদের মধ্যে একটা। ওকে, আমরা আগাচ্ছি, আমাদের রাইবোজোম শেষ। চলে যাচ্ছে এরপর গোলজি বডি। পিছিয়ে আমরা স্টার্ট করলাম গোলজি বডি, নামই তো বলে আছে, গোলগি বডিও বলে অনেকে। গোলগি বডি বা গোলজি বডি, বিজ্ঞানী ক্যামিলো গোলজি বা ক্যামিলো গোলগি সর্বপ্রথম এটা আবিষ্কার করছে। এই গোলজি বডি নিয়ে একটু বলে রাখি, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। সেইটা হলো গোলজি বডির আমি তোমাকে 3টা ইম্পর্টেন্ট জিনিস পড়াবো। যেমন এটার কিছু আলাদা নাম আছে, গোলজি বডির 3টা আলাদা নাম আছে।
আবার গোলজি বডিকে 3 ভাবে ডাকা যায়, তিনটা টোটাল 6টা নাম, একটু মাথায় রাখবেন। আমরা এখন একটু দাগা দিচ্ছি, একটু সবাই দাগাও। তাহলে ক্যামিলো গোলগি সর্বপ্রথম এটা আবিষ্কার করছে। তিনি ওই একটা বিড়ালের ওখানে এই মানে প্যাঁচা ও বিড়ালের স্নায়ুকোষ সেটা দেখতে পারছে, এগুলো তো ইম্পর্টেন্ট না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, এই যে ছবিতেই আছে, এখান থেকে গোলজি বডি আসছে। ওকে, আমরা এখন যাচ্ছি। এই গোলজি বডির অপর নাম, তিনটা নাম, ডিকটায়োজোম, ইডিওজোম, লাইপোকন্ড্রিয়া। দেখাও, ডিকটায়োজোম, ইডিওজোম, লাইপোকন্ড্রিয়া। তোমাকে কোয়েশ্চেন যে গোলজি বডি দিয়েই দিবে তা কিন্তু না, আমি কোয়েশ্চেন করতে পারি লাইপোকন্ড্রিয়া কে আবিষ্কার করেছে, তখন তো কিন্তু তোমার ওই ক্যামিলো গোলগিটা মনে থাকবে না, তাই না? তোমাকে কোয়েশ্চেন করতে পারি ইডিওজোম কি বা ইডিওজোম কার নাম, তাহলে ডিকটায়োজোম, ইডিওজোম, লাইপোকন্ড্রিয়া, এই তিনটার নামই হলো গোলজি বডি। তো গোলজি বডি দিবে এমন না, আমরা ডিকটায়োজোম দিয়েও দিতে পারি। ওকে, এই গোলজি বডি একটু খেয়াল করবা, এখানে অনেক কিছু আছে, তার মধ্যে আমি বলবো কিছুক্ষণ পরে। এই গোলজি বডির একটা মেইন কাজ, এই জায়গাটা থাকে নিউক্লিয়াস, ঠিক আছে, এই জায়গায় মোস্টলি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখান থেকে গোলজি বডি তৈরি হলো। এইটা কি করে, এই নিউক্লিয়াসের বাইরে এভাবে দাঁড়ায় থাকে, অলওয়েজ এখানেই থাকে। যদি কোনো বস্তু কোষে আসতে চায়, মানে নিউক্লিয়াসের ভেতরে আসতে চায়, সে আগে দেখে যে এটা ভালো না খারাপ। যদি এই জিনিসটা ভালো হয়, সে দরজা খুলে দেয়, সে নিউক্লিয়াসে প্রবেশ করে। বাট যদি ভালো না হয়, সে তাকে বের করে দেয় বা অন্য রাস্তা দেখে যে তুমি ওদিক দিয়ে চলে যাও। তাহলে এই যে গোলজি বডি, এটা একটা পুলিশের মতো কাজ করছে না, ট্রাফিক পুলিশ, যে আপনি এই রাস্তায় যান না এই রাস্তায় যান। তাহলে গোলজি বডিকে কিভাবে ডাকা যেতে পারে, এটাকে কোষে ট্রাফিক পুলিশ বলে। কি বলে? ট্রাফিক পুলিশ। ক্লিয়ার? গোলজি বডিকে কি বলে? ট্রাফিক পুলিশ। এই ট্রাফিক পুলিশ বাদেও গোলজি বডির আরো 2টা নাম আছে, কি কি আমরা কিছুক্ষণ পরেই পড়বো, ঠিক আছে? এই 3টা হলো বিভিন্ন নাম, ভিন্ন ভিন্ন নাম, আর এগুলো হলো কিভাবে ডাকা যায়। ওকে, তার আগে, এটা পড়ার আগে আমরা এখানে একটু পড়াই দিই, দাঁড়া। গোলজি বডির ভৌত গঠন, এই যে উৎপত্তি হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, দাগাইছি। প্যাকেজিং করে গোলজি বডি, ধরো অনেক খারাপ, সে যাচ্ছে না, সে তাকে ধরে ফেলে, ধরে তাকে প্যাকেজ করে রাখে। মেইনলি খারাপ জিনিস না, মেইনলি কার্বোহাইড্রেটকে ধরে প্যাকেজ করে রেখে দেয়। বলতো আমরা অনেক জিনিস, ধরো অনেক টন মাল, অনেকগুলো টন মাল, সবগুলোকে প্যাকেজ করে কোথায় রাখি? ফ্যাক্টরিতে না? তো সে যে কার্বোহাইড্রেটকে ধরে প্যাকেজ করে ফ্যাক্টরিতে রেখে দেয়, তাকে কি বলা যায়? এই জন্য কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। তোমরা একটু যদি খেয়াল করো, গোলজি বডিকে 3 নামে ডাকা যায়। কি কি? এই যে আমি এখানে লিখে দিচ্ছি, সবাই একটু লিখে নাও। সবাই লিখতে হবে না, কোষের ট্রাফিক পুলিশ অলরেডি আমি দাগায় ফেলছি। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কিছুক্ষণ পরে দাগাবো, মানে পরের স্লাইডেই পাবা। তোমরা শুধু এই লাইনটা লিখো, যেটা এখন বইয়ে নাই, এটা আগের বইয়ে ছিল কিন্তু এখন নাই। কোষের প্যাকেজিং কেন্দ্র, গোলজি বডিকে কোষের প্যাকেজিং কেন্দ্র বলা হয়। কোয়েশ্চেন যদি দেয় কোষের প্যাকেজিং কেন্দ্র কে, অ্যান্সার হবে গোলজি বডি, ভুল করবেন না। তাহলে 3টা নাম ছিল, ইডিওজোম, ডিকটায়োজোম এবং লাইপোকন্ড্রিয়া, ওই 3টা নাম। আর অপর 3টা কিভাবে ডাকা যায়? কোষের ট্রাফিক পুলিশ, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, কোষের প্যাকেজিং কেন্দ্র। আমি আগাচ্ছি। ওকে, আমি যে কিছুক্ষণ আগে বললাম যে এই কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়, এটা কেন বলা হয় এটা আমি বলবো। তার আগে আমি যাবো রাসায়নিক গঠন। পিচ্চিরা বলো তো, রাসায়নিক উপাদান কি থাকবে? প্রোটিন। গোলজি বডিতে কি থাকবে? প্রোটিন। সাথে দেখো পিচ্চিরা, গোলজি, 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 সেকেন্ড ওয়ার্ডটি ল, তাহলে এটার সাথে প্রোটিনের সাথে কে থাকবে? লিপিড, লিপিড। তাহলে গোলজি বডিতে কে থাকে? প্রোটিন এবং লিপিড। খেয়াল করে দেখো, সবচেয়ে বেশি থাকে প্রোটিন 60 ভাগ, লিপিড 40 ভাগ। ক্লিয়ার? এছাড়া ফ্যাটি অ্যাসিড, ভিটামিন কে, ক্যারোটিনয়েড থাকে, দেখলে দেখতে পারো। ওকে, এটা প্রকারভেদে এখানে দেখো, এতক্ষণ যেটা পড়লাম 70s 80s কিন্তু ইয়েতে ছিল, রাইবোজোমে। আর এইটাতে প্রকারভেদ, আমি এটাকে যদি ভৌত গঠন অনুসারে ভাগ করতে চাই, 3 ভাগে ভাগ করা যায়, সিস্টার্নি, ভেসিকল, ভ্যাকিউল। এইটার সাথে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পার্থক্য, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকে সিস্টার্নি, ভেসিকল এবং টিউবুল, এটা আমরা কিছুক্ষণ পরে পড়বো। আর এখানে থাকে ভ্যাকিউল। ভ্যাকিউল কিভাবে থাকে আমি একটু আগের স্লাইডটাতে যাচ্ছি, আবারও একটু দেখো সবাই। এই যে দেখো, এই যে ভেসিকল, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ভেসিকল আসছে, এই ভেসিকল থেকে লম্বা লম্বা গুলো সিস্টার্নি তৈরি হয়েছে। আর এই জায়গাটাই আরেক জায়গায় একটা গহ্বরের মতো থাকে গোল, ওটাকে বলে ভ্যাকিউল। ক্লিয়ার? তোমরা যদি একটু খেয়াল করো, আমি এটা একটু পড়াই দিচ্ছি। সিস্টার্নিকে 3 ভাগে ভাগ করা যায়, একটু যদি খেয়াল করো, একটা ট্রান্স, একটা সিজ, আর একটা হলো মেডিয়াল। খেয়াল করছো? এই প্লাজমা মেমব্রেনের কাছে যেই সিস্টার্নি থাকে তাকে বলে ট্রান্স, যেটা দূরে থাকে, ট্রান্স যদি এই সাইডে থাকে, দূরে সিস থাকবে, আর মাঝখানে যেটা থাকে মেডিয়াল। এই সবগুলোকে একত্রে বলে ট্রান্স গোলগি নেটওয়ার্ক। একটা ওয়ার্ড পাবা, তাই আমি একটু বলে দিলাম, এটা ইম্পর্টেন্ট না। ওকে, তাহলে গোলজি বডিকে 3 ভাগে ভাগ করছিল, সিস্টার্নি, ভেসিকল আর ভ্যাকিউল। গোলজি বডির কাজ
এই কাজগুলো মনে রাখা শর্টকাট দেয়া আছে তোমাদের ওই চার্টে পাবা। কিন্তু যদি তুমি আমাকে বলো যে আমি কিভাবে মনে রাখতাম, আমি জাস্ট একটা ওয়ার্ড মনে রাখতাম গোলজি বডির কাছ থেকে, একটা, সেটা হলো তৈরি। সবকিছু তৈরি করে, সবকিছু। দেখো কি কি তৈরি করে। লাইসোজোম ভিটামিন তৈরি করে, অপটিয়ন জাতীয় পদার্থ সংশ্লেষ মানে তৈরি, কোষ বিভাজনকালে কোষ প্লেট তৈরি, প্রোটিন হেমিসেলুলোজ মাইক্রোফাইবার তৈরি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো লাগবে না, এটিপি উৎপাদনে উদ্বুদ্ধ করে মানে তৈরি করতে সাহায্য করে। ক্লিয়ার? তাহলে এগুলো হলো মেইন মেইন মেইন। এছাড়া আরো এক দুইটা থাকে, ওটা তোমরা একটু দেখে নিবা। ক্লিয়ার? এখানে যে ওয়ার্ডটা আমি গোল করি নেই সেটা হলো এটাকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলে। তাহলে কিছুক্ষণ আগে আমরা পড়ছি কোষের ট্রাফিক পুলিশ বলে, এরপর পড়লাম কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, আরেকটা আমি লিখেছি কোষের প্যাকেজিং কেন্দ্র। এগুলোই হলো গোলজি বডি এবং গোলজি বডির কাজ। এ পর্যন্ত ওকে? আমরা গেলাম। আছে এরপর লাইসোজোম। দেখো একটা পিচ্চি কিউট, বাট এটার মধ্যে যে কত শয়তানি আছে এটা কেউ জানে না। এটার ভিতরে এত এত, এটার ওয়ার্ডটা খেয়াল করো, এনজাইম প্যাকড রেকিং সেল বল, মানে বল অফ সেল, মানে এইটা হলো একটা এনজাইমের আধার। পুরো একটা এনজাইম নিয়ে লাইসোজোম তৈরি। লাইসোজোম মানে এনজাইম, এটার ভিতরে হাজার 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 এনজাইম আছে। ওকে? এই সবগুলো এনজাইম ভাঙতে গড়তে সাহায্য করে, যেটা দরকার নেই তাকে ভেঙে ফেলবে, যেটা দরকার ওটাকে গড়তে সাহায্য করবে। ক্লিয়ার? সেটা ইম্পর্টেন্ট। আমরা আগাচ্ছি লাইসোজোম। তার আগে পিছিরা আমার কোয়েশ্চেনের অ্যান্সার দিবা। আমরা পড়ছি ত্রিস্তরী কারা, দ্বিস্তরী কারা বলছি, আর আমরা পড়বো এক স্তরী, তাই না? আমি যদি তোমাদের কোয়েশ্চেন করি যে লাইসোজোম কত স্তরী, আমি যদি তোমাদের নর্মাল কোয়েশ্চেন করি, সবাই অ্যান্সার দাও, লাইসোজোম কত স্তরী? লাইসোজোম কত স্তরী সবাই? লাইসোজোম কত স্তরী? কে অ্যান্সার দাও না কেন? গুড, ভেরি গুড। দুই দুই, একজন লিখছে এক। ওকে, আমি বলছিলাম তোমাদের যে শুধুমাত্র ওই দুইটা হলো ত্রিস্তরী, বাকি সব দ্বিস্তরী। তাহলে তোমাদের যখন আমি কোয়েশ্চেন করবো অবশ্যই অ্যান্সার দ্বিস্তরী, লাইসোজোম দ্বিস্তরী। কিন্তু লাইসোজোমের মধ্যে প্রকারভেদ আছে। কিছুক্ষণ আগে আমি উদ্ভিদ কোষ প্রাণী কোষ পড়াইছিলাম না, আমি বলছিলাম যে মাঝে মাঝে থাকে মাঝে মাঝে থাকে না। লাইসোজোম যখন উদ্ভিদ কোষে থাকে, নর্মালি থাকার কথা না, মানে কম থাকে। লাইসোজোম যখন উদ্ভিদ কোষে থাকে তখন তার একটা বিশেষ নাম হয়ে যায়, মানে যেটা আমাদের উদ্ভিদ কোষ, তার নাম হয়ে যায় স্ফেরোজোম বা অলিওজোম। তোমরা এটা বিস্তৃতি বেড়ায় পাবা। তাহলে উদ্ভিদ কোষে যে লাইসোজোম থাকে তার নাম স্ফেরোজোম বা অলিওজোম। এইটা এক কোষী, এইটা এক স্তরী, যেটা বলতে চাচ্ছি এক স্তরী। এই উদ্ভিদ কোষের লাইসোজোম বাদে আরেকটা এক স্তরী হলো পারঅক্সিজোম, যেটা কিছুক্ষণ পরে পড়বো। তাহলে এক স্তরী দুইটা, উদ্ভিদ কোষের লাইসোজোম, পারঅক্সিজোম। ত্রিস্তরী তোমরা পড়ছো যে কোষ প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর, বাদ বাকি সব দ্বিস্তরী, পড়ার দরকার নাই। আমি এটাও পারি এটাও পারি, তাহলে এটা তো পড়ার দরকার নাই। ক্লিয়ার? তাহলে তোমার যদি কোয়েশ্চেন আসে লাইসোজোম কত স্তরী, অবশ্যই অ্যান্সার দ্বিস্তরী। বাট তোমাকে যদি বলে দেয়, একদম উল্লেখ করে দেয় যে উদ্ভিদ কোষের লাইসোজোম কত স্তরী, অ্যান্সার কি দিবা? উদ্ভিদ কোষের লাইসোজোম এক স্তরী। ওকে? আমি এটাই পড়াতে চাচ্ছিলাম এখান থেকে। আরেকটা এক স্তরী কি? পারঅক্সিজোম, পড়ে ফেলছি, আগাচ্ছি। এই যে উদ্ভিদ কোষের প্রাপ্ত লাইসোজোম বলে স্ফেরোজোম বা অলিওজোম, এরা এক স্তর বিশিষ্ট, কিন্তু যদি লাইসোজোম আসে অ্যান্সার দিবে দ্বিস্তর। আমি আগালাম। এই যেখানে লেখা আছে ভৌত গঠন, পিচিরা এখান থেকে আমি অনেক কিছু দাগাবো, একটু মনোযোগ দিবা, ঠিক আছে? একদম ফার্স্ট লাইনে দেখো, মানে লাইসোজোমের যে ব্যাসটা এটা দেওয়া আছে 0.2 থেকে 0.8 মাইক্রোমিলি। এই মাইক্রোমিলি দুই জায়গায় আছে, বাকি যা যা ওয়ার্ড পড়বা সব মাইক্রন মাইক্রন মাইক্রন, ঠিক আছে? তাহলে মাইক্রোমিলি মানে মিলি মাইক্রন, একই কথা। এটা হলো 0.2 থেকে 0.8। এখানে একটু একটা কথা বলি, এই চ্যাপ্টার আজকে টোটাল 0.2 দিয়ে চারটা জিনিস পাবো, চারটা। এটা মাথায় রাখবো, এটা এক নাম্বার, বাকি তিনটা পরে পড়বো। 0.2 থেকে 0.8 মাইক্রোমিলি। লাইসোজোম দেখো নর্মালি দ্বিস্তর বিশিষ্ট, বাট উদ্ভিদ কোষে যেটা থাকে সেটা এক স্তর। ওকে, এই লাইসোজোম আগেই বলছি পুরো এনজাইম নিয়ে তৈরি, যেগুলো দরকার নেই সেগুলোকে ভেঙে দেয়, যেটা দরকার তাকে স্থিতি দান করে। স্থিতি দান করে স্টেবিলাইজার বলে, আর যাদের ভেঙে দেয় তাদের লেবিলাইজার বলে। ক্লিয়ার? রাসায়নিক গঠন অবশ্যই কি থাকবে? প্রোটিন তো থাকবেই, সাথে লিপিড। লাইসোজোম লিপিড, তাহলে লিপোপ্রোটিনের লেয়ার শেষ। এখান থেকে ইম্পর্টেন্ট যেটা, এটা হলো এনজাইম। লাইসোজোমে কয় ধরনের এনজাইম থাকে? 40 থেকে 50। গোল করো এবং এক্ষুনি মুখস্থ করো। লাইসোজোমে কয়টা এনজাইম? 40 থেকে 50। তোমাদের কোর্স চ্যাপ্টারে টোটাল 3টা অঙ্গাণুতে নিজস্ব এনজাইম থাকে। একটা লাইসোজোম, কিছুক্ষণ পর পড়বো, আর একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা মাইটোকন্ড্রিয়া। লাইসোজোমে থাকে 40 থেকে 50। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এখন দাগানোর দরকার নেই, আমি দাগাই দিব। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকে 15, আর মাইটোকন্ড্রিয়া থাকে 100। লাইসোজোমে থাকে 40 থেকে 50, এন্ডোপ্লাজম রেটিকুলামে 15 এবং মাইটোকন্ড্রিয়া 100। ক্লিয়ার? আমি আগাচ্ছি। লাইসোজোমের কাজ, লাইসোজোমে অনেকগুলো কাজ আছে, অনেকগুলো, বাট এখানে মেইনলি বোল্ড ওয়ার্ড যেগুলো এগুলো ইম্পর্টেন্ট। তারপরও কি কি ইম্পর্টেন্ট এটা আচ্ছা আমি দাগাই দিচ্ছি এখান থেকে। হ্যাঁ, অম্লীয় পরিবেশে কর্মক্ষম, এই ওয়ার্ডটা দাগাবা। ফেগোসাইটোসিস দাগাও,
অটোফেগি দাগাবা, অটোলাইসিস দাগাবা, আত্মঘাতী থলিকা বা স্কোয়াড দাগাবা, আর লাস্টে একটু টিস্যু বিগলনকারী অ্যাসিড ফসফেটেজ এনজাইম, এটা দাগাও। মোটামুটি এটা দাগাও, এরপর আমি আগাচ্ছি। কয়েকটা ওয়ার্ড দাগাইছি, তাহলে কি কি দাগাইছি এটা পরের স্লাইডে আছে, আবার আমি দেখাচ্ছি। তাহলে মনে রাখবা এইটা অম্লীয় পরিবেশে কর্মক্ষম হয়। লাইসোজোম কখনোই পিএইচ যদি তোমার ধরো ক্ষার হয় তাহলে সে কাজ করবে না, অথবা নিউট্রাল পিএইচও হবে না, তাকে অম্লীয় হতে হবে। ফেগোসাইটোসিস কিছুক্ষণ আগেই বলছি, কঠিন বস্তুকে ঘিরে ফেলে। লাইসোজোম দেহের জন্য যেটা খারাপ তাকে খেয়ে ফেলে, খেয়ে ফেলাটাকেই বলে ফেগোসাইটোসিস করা। ক্লিয়ার? এখন প্রতিকূল পরিবেশে মাঝে মাঝে এমন হয় যে খাবার থাকে না, তখন লাইসোজোম নিজের অঙ্গাণুকে খাওয়া স্টার্ট করে। এই যে নিজের অঙ্গাণুকে খাওয়া স্টার্ট করে এটাকে বলে অটোফেগি, সগ্রাস করা। এই নিজেকে খেতে খেতে এমন অবস্থায় যায় যে সে পুরো কোষকে খেয়ে ফেলে, পুরো কোষকে খেয়ে ফেলে, তাকে বলে অটোলাইসিস। অটোফেগি আর অটোলাইসিসের মধ্যে পার্থক্য একটু খেয়াল করবা। অঙ্গাণু হলো অটোফেগি, আর কোষ পুরো কোষ, দেখো কোষে স আছে না, অটোলাইসিস স আছে। ক্লিয়ার? তাহলে অটোলাইসিস মানে পুরো কোষকে খাওয়া, অটোফেগি মানে জাস্ট অঙ্গাণুকে খাওয়া। ওকে? আর লাস্ট হলো এই যে নিজেকে খেয়ে ফেলতেছে, আত্মহত্যা করতেছে না, এই জন্য এটার নাম আত্মঘাতী থলিকা বা সুসাইডাল স্কোয়াড। ওকে? আমি আগেই বলছি এখানে অনেক এনজাইম থাকে গলাতে বা তৈরি করতে সাহায্য করে, তার মধ্যে একটা দাগে দিয়েছি টিস্যু বিগলনকারী অ্যাসিড ফসফেটেজ থাকে। এই লাইসোজোমের কাজগুলোকে সবগুলোকে ইজি করে পাবা কেরাটিন দিয়ে মনে রাখতে পারো। পি দিয়ে ফেগোসাইটোসিস এবং পরিপাক গেল, এ দিয়ে দুটো অটোফেগি অটোলাইসিস গেল, বি দিয়ে বিগলনকারী এনজাইম কোনটা, টিস্যু ফসফেটেজ যেটা দাগে ফেলছি ভাঙতে সাহায্য করে, আর এ দিয়ে যে অ্যাসিডিক পরিবেশে কাজ করে কেরাটিন দিয়ে মনে রাখতে পারো, এই যে কেরাটিন প্রস্তুতে সাহায্য করে। এটা গেল লাইসোজোম। তাহলে আমাদের তিনটা অঙ্গাণু শেষ, আমি আগালাম। চলেছে এরপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কিছুক্ষণ আগেই পড়ছি যে গোলজি বডি এবং গোলজি বডি এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে পার্থক্য হলো ওখানে সিস্টানি থাকে, ভেসিকল থাকে, ভ্যাকিউল থাকে, আর এখানে সিস্টানি, ভেসিকল এবং টিউবুল থাকে। ওকে? এখানে তিনটা দেয়া আছে। ওকে, আমরা আগাচ্ছি। দেখো আমি যদি কোয়েশ্চেন করি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কয় প্রকার, যদি বলি কয় প্রকার, দুই প্রকার, একটা মসৃণ একটা অমসৃণ। ছবিটা একটু খেয়াল করো, এটা মসৃণ, দেখো এদের গায়ে কিছু লাগানো নাই। যেটা অমসৃণ তাদের গায়ে গোল্লা 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 কি দেওয়া আছে, পিকচারে আমি গোল করে দিচ্ছি, এটাকে কি বলে, গোল গোল রাইবোজোম। এছাড়া মাঝে মাঝে গোল 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 মাইক্রোজোমও থাকে, মাইক্রোজোমকে আমি পরে বলবো। ওকে? তাহলে যেটা অমসৃণ তার গায়ে রাইবোজোম থাকে, যেটা মসৃণ তার গায়ে রাইবোজোম থাকে না। তাহলে আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি প্রোটিন সংশ্লেষ করে কোন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ না অমসৃণ, অ্যান্সার দাও সবাই। প্রোটিন সংশ্লেষ করে কারা? প্রোটিন সংশ্লেষ করে কারা? প্রোটিন সংশ্লেষ করে কে? রাইবোজোম তো করে। মসৃণ না অমসৃণ? গুড, ভেরি গুড, অমসৃণ, কারণ এর গায়ে রাইবোজোম থাকে, রাইবোজোম মানে প্রোটিন সংশ্লেষ করে, তাহলে অবশ্যই মসৃণ করবে না, অমসৃণ করবে। ক্লিয়ার? এটা কি বলার জন্য। ভেরি গুড, যে অ্যান্সার দিয়েছো ফার্স্টে। আগালাম, চলে আসছি এরপর। তাহলে এই যে আমি এটাই বলছিলাম যে যদি বলে কয় প্রকার, তাহলে দুই প্রকার, যে মসৃণ অমসৃণ। আর যদি বলে ভৌত গঠন অনুসারে কয় প্রকার, তখন দিবা তিন প্রকার, সিস্টার্নি, ভেসিকল, টিউবুল। ক্লিয়ার? এই সিস্টার্নি, ভেসিকল, টিউবুল সবাই এই জায়গাটায় ভিসিটি লিখবা। ভিসিটি কি লিখবা, এটা আমি আগের পেজে আছে, আমি তোমাকে দেখাই দিচ্ছি। সবাই এই জায়গাটা ওটা লিখবা, কি লিখবা, এই যেখানে লেখা আছে, এই যে ভিসিটি, আমি একটু জুম করে দিচ্ছি, সবাই লিখো ভিসিটি। ভি মানে ভেসিকল, সি মানে সিস্টার্নি, টি মানে টিউবুল। প্রত্যেকটা নিচে এটা কত ব্যাস এটা দেয়া আছে না, মানগুলো খেয়াল করে দেখো, ছোট থেকে বড় সাজানো, 25, 50, 40, 50, 50, 100, 90 মিলি মাইক্রন বা মাইক্রোমিলি, একই কথা। তাহলে আমরা দুইটা মিলি মাইক্রন পেয়ে গেছি, কিছুক্ষণ আগে লাইসোজোমে পাইছি 0.2 থেকে 0.8, আর একটা এইটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই দুইটা জায়গায় মিলি মাইক্রন আছে, বাকি সব মাইক্রন, ভুল করবা না। 25, 50, 40, 50, 50, 91, ভিসিটি, ভেসিকল, সিস্টার্নি, টিউবুল, সবাই একটু লিখে ফেলেন। আমি কি আগাবো? 25, 50, 40, 50, 50, 91। আমি আবার ওইটা দেখাচ্ছি, আবার একটু দেখাচ্ছি, এই যে এখানে লেখা আছে, যেমন সিস্টার্নি হলো 40, 50 মিলিমাইক্রন, ভেসিকল 25, 50, টিউবুল হলো 50, 190। এটাই বললাম। রাসায়নিক গঠনে যাও পিচ্ছিরা, অবশ্যই প্রোটিন থাকে 60 থেকে 70 ভাগ, এছাড়া লিপিড থাকে। কিছুক্ষণ আগেই বলছিলাম এনজাইম তিনটাতে থাকে, তার মধ্যে একটা ছিল লাইসোজোম 40 থেকে 50, আর এখানে থাকে 15 ধরনের, বলে ফেলছি। ক্লিয়ার? অমসৃণের জায়গায় কিছু কিছু ক্ষুদ্র বিচ্ছিন্ন অংশ দেখা যায়, তাকে মাইক্রোজোম বলে। মাইক্রোজোম কার পার্ট, এটা আমরা কিছুক্ষণ পর পড়বো, এখন না। রাইবোজোম তো থাকেই, সাথে মাইক্রোজোমও থাকতে পারে। আগালাম, চলেছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। পিচিরা
মলি আপাদের সবাই ধার্মিক, এটাতে মনে রাখতে পারো, এগুলো সব দেওয়া আছে। মলি মানে দেখো, ম মানে মসৃণ আর লি মানে লিপিড সংশ্লেষ করে। কিছুক্ষণ আগে বলছি যে অমসৃণ যেটা, আদিমা অমসৃণ, পা মানে প্রোটিন, অমসৃণ প্রোটিন সংশ্লেষ করে, তাহলে মসৃণও তো কিছু সংশ্লেষ করে, কি? লিপিড, মেইনলি লিপিড, সাথে হরমোন গ্লাইকোজেন থাকতে পারে। সদি হলো সেলুলোজ তৈরি করে, বদি বিষাক্ত পদার্থ নিষ্ক্রিয় করে, ধাদি ধারক, কদি কাঠামো। ইম্পর্টেন্ট এই দুইটাই, যে মসৃণ কি করে, অমসৃণ কি করে। আগালাম। ওকে, স্টার্ট করবো। মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, যেটা মাইটোকন্ড্রিয়া, হ্যাঁ দেখা একদম সুন্দর একটা ছবি দেওয়া আছে, এরকম করে আছে, ওর অনেক শক্তি বোঝা যাচ্ছে, দেখতেছো? তাহলে এই যে অনেক শক্তি, এই জন্য এই মাইটোকন্ড্রিয়ার অপর নাম কি? পাওয়ার হাউস। মাইটোকন্ড্রিয়াকে শক্তি ঘর অথবা পাওয়ার হাউস বলে, তাই তো? আগালাম। মাইটোকন্ড্রিয়া আবিষ্কারকের নাম পড়তে হবে, আগেই বলেছিলাম, কলিকার, মনে আছে? এই যেখানে দেখাচ্ছি দেখো, কই গেল জানি কলিকার, এই যে কলিকার 1850, এটা আমি আগে ওই চার্টে দিয়ে দিছিলাম। এছাড়া আমি বলছিলাম দুইজনের নাম পড়তে হবে, মনে আছে? আমি বলছিলাম যে আরো দুইজন যদি তুমি চাও পড়তে পারো, যেমন এই লাইনটা কোয়েশ্চেন আসছিল যে মাইটোকন্ড্রিয়ার নামকরণ কে করে? কার্ল বেন্দা 1897, এটা একবার আসছিল, কার্ল বেন্দা 1897। যদি কেউ পড়তে চাও পড়তে পারো। মাইটোকন্ড্রিয়া কোষ আয়তনের 20 ভাগ থাকে, এটা একটু দেখতে পারো। আগালাম, এখানে দরকার নেই, সংখ্যায় চলে যাও। প্রতি কোষে কয়টা মাইটোকন্ড্রিয়া থাকে? 300 থেকে 400টা, এটা ইম্পর্টেন্ট। বাট মাঝে মাঝে বেশিও থাকতে পারে, যেমন যকৃৎ কোষে 1000 বা ততোধিক থাকে, আর অ্যামিবাতে এর চেয়েও বেশি। চলে যাচ্ছি আয়তন। পিচ্ছির আমি বলছি 0.2 দিয়ে 4টা জিনিস পড়বো, একটা পড়ে ফেলছে অলরেডি লাইসোজোমে, 0.2 থেকে 0.8, এখন আসছে আরেকটাতে। মাইটোকন্ড্রিয়া ব্যাস, বৃত্তাকার মাইটোকন্ড্রিয়া ব্যাস কত? 0.2 থেকে 2 মাইক্রন, 0.2 থেকে 2, 0.2 নিয়ে দুইটা হয়ে গেল কিন্তু, ক্লিয়ার? এই এতটুকু এখান থেকে পড়বা, কিচ্ছু পড়বা না, আমরা আগাবো। চলে আসছি মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন। আমি ভৌত গঠনের ছবি আনিনি, বাট আমি সব বলতেছি, তোমরা ওখান থেকে দাগায় ফেলো। ছবি দেখে বুঝে যাচ্ছে যে মাইটোকন্ড্রিয়া অবশ্যই দ্বিস্তরী, এটা তো তোমরা জানো যে এটা যেহেতু একস্তরীয় না, ত্রিস্তরীয় না, তাহলে অবশ্যই দ্বিস্তরী। এই ছবি দেখে বুঝে যাচ্ছে বাইরে একটা স্তর, ভেতরে একটা স্তর। দেখো এই লালটা হলো বাইরের স্তরটা, আর এই যে হলুদ গুলো এটা হলো ভেতরের স্তরটা। বলতো কোনটা ভাঁজযুক্ত? ভেতরেরটা না, আর বাইরেরটা ভাঁজবিহীন না? তাহলে এটাই লেখা আছে, বাইরেরটা ভাঁজবিহীন আর ভেতরেরটা ভাঁজযুক্ত, এই যে এরকম অভিক্ষেপের মতো, ক্লিয়ার? এই বাইরের এবং ভেতরের স্তরের মধ্যে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা হলো 6 থেকে 8 ন্যানোমিটার। তোমাদের বইয়ে ফার্স্ট প্যারার লাস্টের আছে 6 থেকে 8 ন্যানোমিটার। ওকে, শেষ। পরে দেখবো, তাহলে দুইটা স্তর হইলো। এই যে ভেতরের আবরণটা এরকম করে যে অভিক্ষেপ তৈরি করছে, এগুলোকে কি বলে? এগুলোকে বলে ক্রিস্টি, লেখা আছে দেখো, ক্রিস্টি। এই ভেতরের আবরণের যে অভিক্ষেপগুলো, এগুলোকে কি বলে? ক্রিস্টি। এই অভিক্ষেপগুলোকে বলে ক্রিস্টি। ওকে, এই ক্রিস্টির ভেতর, এই ক্রিস্টির ভিতর এটিপি সিনথেটাইজ ইউনিট, এই যে সাদাগুলো হলো এটিপি সিনথেটাইজ ইউনিট, আর এই যে গোল্লা এগুলো হলো ইটিপি, ইটিপি সংশ্লেষ করে। এই এটিপি আর ইটিপি, সরি ইটিপি না ইটিসি, আমি ভুল বললাম, সরি, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, যেটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এটিপি আর ইটিসি, এই দুইটাকে মিলে বলে অক্সিজোম। অনেকে বই লেখা আছে অক্সিজোম, এই যে লালটা ধরো অক্সিজোম। এই এটিপি আর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এই দুটো মিলে একত্রে বলে অক্সিজোম, এগুলো থাকে। এছাড়া আমি আগেই বলছি যে ডিএনএ টোটাল 3টা জায়গায় থাকে, যার মধ্যে একটা মাইটোকন্ড্রিয়া ছিল, তাহলে অবশ্যই তাতে ডিএনএ থাকে এবং রাইবোজোম, 70 রাইবোজোম থাকে, ক্লিয়ার? একটু মাথায় রাখবা। তাহলে দুইটা মেমব্রেন, মেমব্রেনের ব্যাস কত, কোনটাকে ক্রিস্টি বলছে, ভেতরের মেমব্রেনকে, ভেতরে কি থাকে? অক্সিজোম থাকে, নিজেদের ডিএনএ থাকে নিজস্ব, এবং রাইবোজোম থাকে। এবং আমি আগেও বলছিলাম এনজাইম 3 জায়গায় থাকে, লাইসোজোমে 40 থেকে 50, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে 15, মাইটোকন্ড্রিয়া 100, যেটা আমরা কিছুক্ষণ পরেই পড়বো। ওকে, চলে আসছি মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠন। পিচিরা, আমরা কিন্তু অনেকগুলো রাসায়নিক গঠন পড়ছি, এবং আমি বলছি সবগুলোতে প্রোটিন থাকবে। মাইটোকন্ড্রিয়া তো অবশ্যই প্রোটিন থাকবে, কিন্তু তার অনেক পাওয়ার না, এবং তোমরা জানো দুনিয়া যার বেশি পাওয়ার তার ঢং বেশি। তাহলে মাইটোকন্ড্রিয়া যেহেতু পাওয়ার বেশি, তার ঢং বেশি, তার প্রোটিন আছে, কিন্তু প্রোটিন ছাড়া আরো অনেক কিছু আছে। কি কি দাগাও সবাই? মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠনের সবাই এই জায়গাটা, মানে এই জায়গাটা সবাই এই লাইনটা লিখো, যেটা আমি লিখে রাখছি, পিজি লাস্ট কল, পিজি লাস্ট কল, 65, 29, 4, 2, পিজি লাস্ট কল। এখানে পি মানে প্রোটিন 65%, জি মানে গ্লিসারাইড 29%, লাস্ট দিয়ে দেখো, লাস্টের এল দিয়ে লেসিথিন, এস দিয়ে সেফালিন, এই দুটো মিলে 4%, আর কল মানে কোলেস্টেরল 2%। পিজি লাস্ট কল। পিজি লাস্ট কল, তাহলে কি কি বলছি খেয়াল করে, এদিকে প্রোটিন 65, গ্লিসারাইড 29, লেসিথিন সেফালিন এই যে লাস্ট, এটা হলো 4, আর কোলেস্টেরল কল 2%, ক্লিয়ার? এই যে লিপিড, যেটার মধ্যে 90% ফসফোলিপিড, এটা লিখছে। মাইটোকন্ড্রিয়াতে কয় ধরনের এনজাইম থাকে? 100 প্রকার, এটাই আমি বলেছি। ওকে,
আমাদের মাইটোকন্ড্রিয়া এটাও শেষ। আমরা আগাচ্ছি, কাজের দিকে যাচ্ছি। চলে যাচ্ছি মাইটোকন্ড্রিয়ার কাজ। খুবই 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 ইম্পর্টেন্ট কিন্তু মাইটোকন্ড্রিয়ার কাজ। সবগুলোই পারলে মুখস্থ করবা, কোনো সমস্যা নাই। যার মধ্যে যেটা না করলেই না মুখস্থ, সেটা হলো কার্ডিলস এর এই যে সি এ পার্টটা। এই সি এ পার্ট দিয়ে দেখো দুইটা আয়ন পরিবহন করে, একটা আয়নের ঘনত্ব ঠিক রাখে, ক্যাটায়ন সঞ্চয় করে। ক্যাটায়ন মানে তো এই যেগুলো দেখলা, কোন আয়নের ঘনত্ব ঠিক রাখে? ক্যালসিয়াম। আর দুইটা আয়ন পরিবহন করে, এটা আমি যখন পড়তাম, আমি পড়তাম কাক। দেখো সিএ কে, কাক। মাইটোকন্ড্রিয়া কি পরিবহন করে? কাক। সিএ কে মানে ক্যালসিয়াম পটাশিয়াম, কাক। ক্লিয়ার? এছাড়া রক্তকণিকা হরমোন উৎপাদন করে, ডিএনএ আয়ন উৎপন্ন করে, এনজাইম থাকে, এটিপি, অ্যাপোপ্টোসিস সবই আছে। লাস্টের দিকে দেখো শুক্রাণু ও ডিম্বাণু গঠনও করে। ক্লিয়ার? একটু মাইটোকন্ড্রিয়ার কাজ ইম্পর্টেন্ট, তার মধ্যে সিএ পার্টটা খুব ইম্পর্টেন্ট, কাক স্পেশালি। আর পাওয়ার হাউস বলে, শক্তি ঘর বলে, এটা সবাই জানে, এই জন্য এটা আলাদা করে এখানে আর লিখিনি। আগালাম, মাইটোকন্ড্রিয়া শেষ। চলে যাচ্ছি সুন্দর একটা পার্ট, দেখতেছো তো, ছবি দেখে বোঝাচ্ছে। আমরা এখন কি পড়বো? আমরা এখন পড়বো প্লাস্টিড। এই ক্লোরোপ্লাস্ট আমি বোঝানোর আগে আমরা একটু প্লাস্টিডটা পড়ি একদম ফার্স্টে। হ্যাঁ, দেখো প্লাস্টিড বই, দেখো প্লাস্টিডের ফার্স্ট লাইনটা, প্লাস্টিড হলো সর্ববৃহৎ সাইটোপ্লাজমের সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গ। এইটা একবার কোয়েশ্চেন, এবং ওই বছরই এই লিউকোপ্লাস্ট থেকে একটা কোয়েশ্চেন আসছে, বলতেছি কিছুক্ষণ পর। তাহলে একই সালে একই পার্ট থেকে দেখো, জাস্ট এক প্যারা উপর নিচ থেকে দুইটা কোয়েশ্চেন আসছে, তাহলে ইম্পর্টেন্ট। তাহলে প্লাস্টিড হলো সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গ। এটা ইম্পর্টেন্ট, কে আবিষ্কার করছে? 1883 সালে শিম্পার আবিষ্কার করেছে। কোথায় কোথায় নাই, কোথায় কোথায় উপস্থিত, আমরা ওই চার্ট থেকে পড়বো। এই প্লাস্টিডকে কয় ভাগে ভাগ করা যায়? 3। লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। লিউকো, ক্রোমো, ক্লোরো। ক্লিয়ার? এই নাম থেকে বোঝা যাচ্ছে পিচ্চিরা, লিউকো মানে হলো লিউকোস, কালার নাই, কোনো কালার নাই। ক্রোম মানে কালারফুল, বাট যেহেতু ক্লোরো আলাদা করে দিচ্ছে, মানে সবুজকে আলাদা করে দিচ্ছে, তাহলে ক্রোমো মানে হলো সবুজ বাদে যে কোনো কালার, আর ক্লোরো মানে যেটা সবুজ। ওকে, তাহলে আমরা স্টার্ট করবো লিউকো। আমি বলছি লিউকো মানে কালার নেই, এরা বর্ণহীন। তাহলে যেসব জায়গায় সূর্যালোক নাই সেখানে লিউকোপ্লাস্ট থাকে, যেমন মূল, ভূনিম্নস্থ কাণ্ড, যেখানে সূর্যালোক দরকার নেই সেখানে লিউকোপ্লাস্ট উপস্থিত। এই লিউকোপ্লাস্টকে আবার 3 ভাগে ভাগ করা যায়, অ্যামাইলো, ইলায়ো, অ্যালিউরো। অ্যামাইলো, ইলায়ো, অ্যালিউরো। এখান থেকে কোয়েশ্চেন আসছিল। কি কোয়েশ্চেন আমি বলবো তার আগে তোমরা সবাই এই লাইনটার এখানে ধরো বইয়ের এই জায়গাটায় লিখে রাখতে পারো, একটু খালি জায়গা আছে ওই জায়গাটা একটা লাইন লিখো, আমি পরের পেজে দেখাচ্ছি। এই লাইনটা লিখো, আলি প্রোটিন খায় আর আমি ভাত খাই, এটা লিখো সবাই। আলি প্রোটিন খায়, আমি ভাত খাই। এই ওয়ার্ডটা ক্যান্সার ভুলে এখানে আসছে, ঠিক আছে, এটা এখানে হবে না। আমি ভাত খাই, আলি প্রোটিন খাই, এই লাইনটা, আলি প্রোটিন খায় আর আমি ভাত খাই, এই দুটো একসাথে লিখো। আমি ভাত খাই, আলি প্রোটিন খাই, আমি ভাত খাই, আলি প্রোটিন খাই। তাহলে এখানে যে আমি, এই আমিটা কি? অ্যামাইলোপ্লাস্ট। আর এই যে ভাত, ভাত মানে শর্করা, শ্বেতসার। আর এই যে আলি, আলি মানে কি? অ্যালিউরোপ্লাস্ট। আর এই যে প্রোটিন, প্রোটিন মানে প্রোটিন। এটা মানে আমি কি বুঝাইছি বলতেছি, আমি ভাত খাই, আলি প্রোটিন খাই, লিখেছি সবাই। এটার মানে হলো, এবার দেখো, অ্যালিউরোপ্লাস্ট কি সঞ্চয় করে? প্রোটিন। আর মানে অ্যালিউরোপ্লাস্ট যদি প্রোটিন করে, আমি কি করতেছিলাম? ভাত খাচ্ছিলাম। তাহলে এই যে অ্যামাইলোপ্লাস্ট করে শ্বেতসার আর অ্যালিউরোপ্লাস্ট করে প্রোটিন, এরা সঞ্চয় করে। ক্লিয়ার? তাহলে প্রোটিন শেষ, শ্বেতসার শেষ, বাকি কে থাকে? চর্বি। তাহলে চর্বিকে সঞ্চয় করবে ইলায়োপ্লাস্ট। ওকে, এতটুকুই। তাহলে এই তিনটাতে এই কোয়েশ্চেনটা আসছিল যে প্রোটিন সঞ্চয় করে কোনটা? অ্যামাইলোপ্লাস্ট, সরি অ্যালিউরোপ্লাস্ট, এটা কোয়েশ্চেন আসছিল। ওকে, আমাদের লিউকোপ্লাস্ট শেষ। চলে যাচ্ছি ক্রোমোপ্লাস্ট। আমি বলছি ক্রোম মানে কালার, তার মানে কালারফুল জিনিস থাকবে, যেমন ক্যারোটিন, জেন্থোফিল থাকবে। কোনটার কালার কি তোমরা জানো? ক্যারোটিন কমলা, জেন্থোফিল হলুদ। এটা এক্সাম্পল গুলো ইম্পর্টেন্ট। কোথায় কোথায় পাওয়া যায়? ফুলের পাপড়ি কালারফুল না? রঙিন ফল ও বীজ, গাজরের মূল, এগুলো সব কালারফুল না? এই জন্য এখানে ক্রোমোপ্লাস্ট থাকে। এখান থেকে এতটুকু পড়লেই হবে। আমাদের লিউকোপ্লাস্ট শেষ, ক্রোমোপ্লাস্ট শেষ। পড়বো এখন ক্লোরোপ্লাস্ট। তাহলে এটা একটু দেখে নি, লিপিড সঞ্চয় করে কোনটি? কোয়েশ্চেন আসলো, অ্যান্সার কি হবে? ইলায়োপ্লাস্ট, তাই না? আমরা চলে যাবো ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট একটা অতীব গুরুত্বপূর্ণ অঙ্গাণু। এই ক্লোরোপ্লাস্টটাও কি আবিষ্কার করছে? শিম্পারি, 1883 সাল। সেম। এই ক্লোরোপ্লাস্টের আবার বিভিন্ন নাম আছে, নামগুলো দাগাও। কোষের রান্নাঘর, অবশেষে রান্না করে। শর্করা জাতীয় খাদ্যের কারখানা, এবং এটি শক্তি রূপান্তর অঙ্গাণু। পিচ্চিরা, কোষের রান্নাঘর, কারণ এখানে শর্করা তৈরি হয়। শর্করা জাতীয় খাদ্যের কারখানা, যদি বলে শর্করা জাতীয় খাদ্যের কারখানা, অ্যান্সার তো এটাই। যদি আমি বলি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, অ্যান্সার কি? সবাই অ্যান্সার দাও। কোয়েশ্চেন যদি থাকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কে, অ্যান্সার কি? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কে? পিচ্চিরা, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কে? ভেরি গুড, গলগি বাড়ি, নাজমুল আলম, ভেরি গুড। তাহলে আমরা কিছুক্ষণ আগে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি পড়ে আসছি না? সে প্যাকেজ করে রাখে, সে ফ্যাক্টরিতে জমায় রাখে, বাট তৈরি করে কে? এই ক্লোরোপ্লাস্ট। ভুল করবা না। যদি বলে সরকার জাতীয় খাদ্যের কারখানা, অ্যান্সার দিতে হবে এইটা। যদি বলে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, অ্যান্সার দিবে গোলজি বডি। ওকে, আমরা আগাচ্ছি। চলেছি এরপর আকৃতি।
মাঝে মাঝে দিয়ে উচ্চ শ্রেণীর উদ্ভিদে যে লেন্সের মতো থাকে, মানে আকৃতি লেন্সের মতো, এটা তো তোমরা জানো। কারণ হলো তোমরা যখন ক্লোরোপ্লাস্ট আঁকো, তোমরা কি এরকম গোল আঁকো, লম্বা আঁকো, সর্পিলাকার আঁকো না, তোমরা সবাই লেন্সের মতোই ক্লোরোপ্লাস্ট আঁকো, তাই না? একটু দাঁড়ান। ওকে, আমরা এরপরে যাচ্ছি। আকৃতি এখানে দেখো অনেকগুলো এক্সাম্পল আছে, খেয়াল করছো? এই এক্সাম্পল গুলো মনে রাখার জন্য সবাই এই লাইনের নিচে লিখো, তারেক সাপের গলায় আংটি পেল। সবাই একটু লিখবা, তারেক সাপের গলায় আংটি পেল। তারেক সাপের গলায় আংটি পেল। তারেকের নিচে জেড, সাপের নিচে এস, গলার নিচে পি, আংটির নিচে ইউ, পেলোর নিচে সি। এই আংটির নিচে আবার ব্র্যাকেটে লিখে রাখছি ফিতা ও গার্ডেন। সবাই একটু কষ্ট করে লিখো, আমি একটু জুম করে দিচ্ছি তোমাদের। তারেক সাপের গলায় আংটি পেল। সবাই একটু লিখে ফেলো এখানে, এটা ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন হয়। গুড, সবাই পেরেছে গোজি বডি। ওকে, তারেক সাপের গলায় আংটি পেল, জেড এস পি ইউ সি। আমি এটা যখন পড়তাম এইভাবে, তারেক সাপের গলায় আংটি পেল, মনে রাখতাম এইভাবে, জেড ইজ পাক, জেড ইজ পাক, জেড ইজ পাক। টিচার, জেড ইজ পাক মানে কি? এই যে তারেক, তারেক মানে, আচ্ছা এটাকে আমি একটু জুম আউট করে দিই, তাহলে তোমরা বুঝবা। ক্লিয়ার? ওকে, এই যে তারেক সাপের গলায় আংটি পেল, জেড এস পাক, এটার মানে কি? পিছিয়ে দেখো, তারেক মানে তারকাকৃতি, এক্সাম্পল জিগনেমা। সাপ মানে সর্পিলাকার, এক্সাম্পল স্পাইরোগাইরা। গলা মানে গোলাকার, পৃথক ধরা। আংটি মানে আংটিকাকার, ইউলোথ্রিক্স। পেলো মানে প্যালাকার, ক্লাইমাইনোমোনাস। এই দেখো সবগুলো দেওয়া আছে এখানে, একটাও ভুল বলিনি, ঠিক আছে? আমি মনে করতাম জেড এস পাক এভাবে। তাহলে আমি যদি আমার কোয়েশ্চেন করি গোলাকার কোথায় থাকে, শৈবাল, কোন শৈবালে? তো তুমি দেখো কিছু পারো না পারো, পি তো জানো, পৃথক ধরা। এস দিস স্পাইরোগাইরা। এই আংটির অপর নাম ফিতা বা গার্ডের আকৃতি, অনেক বইয়ে অনেক রকম ভাবে আছে। আমরা সবগুলোই পড়েছি এক্সেপ্ট এইটা, জালিকাকার, ইডোগোনিয়াম। তোমরা যদি এটা আলাদা করে মনে রাখতে চাও, মনে রাখতে পারো। তোমরা জাস্ট এই কয়েকটা মনে রাখলে এনাফ, মোর দ্যান এনাফ। এরপরে আমরা ক্লোরোপ্লাস্টের ভৌত গঠন পড়বো, ঠিক আছে? ভৌত গঠন সবাই একটু খেয়াল করো, ক্লোরোপ্লাস্টের ভৌত গঠন। তার আগে একটু এই লাইনটা দাগাও তো পিচ্চিরা, এই লাইনটা আমি দাগাইনি কেন? একটা উদ্ভিদ কোষে সাধারণত কয়টা ক্লোরোপ্লাস্ট থাকে? 10 থেকে 40টা, এটা দাগায় রাখো। 10 থেকে 40টা ক্লোরোপ্লাস্ট থাকে, ওকে? এবার নিচে যাও, ভৌত গঠন। ভৌত গঠন আমরা ছবি দেখে পড়বো। অবশ্যই ক্লোরোপ্লাস্ট কত স্তরী? দ্বিস্তরী। এটা বাইরে একটা আবরণ, ভেতরে একটা আবরণ, ক্লিয়ার? এই আবরণগুলোর মাঝখানে এরকম দানাদার দানাদার তরল পদার্থ থাকে, এটাকে বলে কি? ম্যাট্রিক্স। এটাকে বলে ম্যাট্রিক্স। এই আবরণের ভেতরে ধরো এটা একটা ক্লোরোপ্লাস্ট, দেখো লেন্স আকৃতি, এটা দানাদার পদার্থ, এটাকে বলে ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের ভিতর যখন থলি আকৃতির একটা জিনিস থাকে, তাকে বলে থাইলাকয়েড। থাইলাকয়েড থলি আকৃতি। এই থাইলাকয়েড যখন অনেকগুলো একসাথে মিলিত হয়, তাকে বলে গ্রানাম। গ্রানাম একটা হলো গ্রানাম, অনেকগুলো হলো গ্রানাম। একটা গ্রানাম অপরটার সাথে একটা ল্যামিলি দ্বারা যুক্ত, এটাকে বলে গ্রানাম ল্যামিলি বা স্ট্রমা ল্যামিলি। যেহেতু এটা স্ট্রমা বা ম্যাট্রিক্স, তাই এটাকে স্ট্রমা ল্যামিলিও বলা যায়। শেষ। তাহলে দ্বিস্তরী হলো, এগুলা থলির মতো থাইলাকয়েড, এটা হলো গ্রানা, একটা গ্রানা অপরটার সাথে গ্রানাম ল্যামিলি বা স্ট্রমা ল্যামিলিতে যুক্ত। এখানে একটা কোয়েশ্চেন থাকে যে এই যে ক্লোরোপ্লাস্ট, তোমরা শুধু এই ভৌত গঠন থেকে একটা প্যারাই পড়বা, স্ট্রমার প্যারাটা, হ্যাঁ? ওখানে কোয়েশ্চেন থাকে যে একটা ক্লোরোপ্লাস্টে কয়টা গ্রানা থাকে। আমরা বলছি একটা কোষে ক্লোরোপ্লাস্ট থাকে 10 থেকে 40টা, একটা ক্লোরোপ্লাস্টে গ্রানা থাকে 40 থেকে 60। দেখো গ্রানা প্যারায় লাস্টে 2 লাইন আগে পাবা। আমি ভাবে পড়তাম 10 থেকে 40, 40 থেকে 60, 10 থেকে 40, 40 থেকে 60, 10 থেকে 40, 40 থেকে 60, এইভাবে মুখস্থ করতে হবে। এছাড়া ক্লোরোপ্লাস্টের নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম আছে, যেটা আমরা অলরেডি পড়ে ফেলেছি, ক্লিয়ার? আমরা চলে যাচ্ছি ক্লোরোপ্লাস্টের কাজে। এই প্লাস্টিড মানে টোটাল প্লাস্টিডের কাজ। অবশ্যই শর্করা তো থাকবে। শর্করা মানে সালোক সংশ্লেষণ করে, ফটোফসফোরাইলেশন করে, ফটো রেসপিরেশন, সব সালোক সংশ্লেষণের সাথে। এছাড়া সৌরশক্তিকে যৌগ শক্তিতে রূপান্তর করে, মানে ওই যে সূর্যকে ধরে তাকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে, এই জন্য এটাকে শক্তি রূপান্তরের অঙ্গাণু বলে। এছাড়া প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড তৈরি করতেও সাহায্য করে, ওকে? একটু নর্মাল কাজ করে ফেলো। চলে যাচ্ছি সেন্ট্রিওল। পিছিয়ে আমরা স্টার্ট করবো সেন্ট্রিওল। আমরা কিছুক্ষণ পর আবার ব্রেক দিব, তোমরা টেনশন করো না, নিউক্লিয়াস স্টার্ট হওয়ার আগে আমরা একটা ব্রেক দিব, ওকে? একটু মনোযোগ দাও। সেন্ট্রিওল, সেন্ট্রাল থেকে বিস্তৃতি পড়বা, যেটা আমরা ওই চার্টে লিখে দিচ্ছি, এটা আমরা আবার যাব। মনে রাখবা আমরা এতক্ষণ যতগুলো অঙ্গাণু পড়লাম সবগুলো কোষে একটা করে থাকে। একটা কোষে একটা মাইটোকন্ড্রিয়া থাকবে, একটা ক্লোরোপ্লাস্ট থাকবে, কিন্তু একটা কোষে সেন্ট্রাল কখনো একা থাকে না, সে অলওয়েজ জোড়ায় জোড়ায় থাকে।
সেন্ট্রিওল কিভাবে থাকে? জোড়ায় জোড়ায়। এই জোড়া জোড়া অবস্থাকে বলে ডিপ্লোজোম। তাহলে কোয়েশ্চেন আসবে যে ডিপ্লোজোম অবস্থা কোন অঙ্গাণু দেখা যায়? সেন্ট্রিওল। অথবা কোন অঙ্গাণু জোড়ায় জোড়ায় থাকে? সেন্ট্রিওল। ক্লিয়ার? এই সেন্ট্রিওল গুলো সবাই ছবি খেয়াল করো, এই সেন্ট্রিওল গুলো একটা তরল পদার্থের মধ্যে ভাসতে থাকে, এটাকে বলে সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রিওল আর সেন্ট্রোস্ফিয়ারকে একত্রে বলে সেন্ট্রোজোম। ক্লিয়ার? ছবি দেখি তো বুঝতেছো, সেন্ট্রিওল গুলো যে তরলে ভাসে তাকে বলে সেন্ট্রোস্ফিয়ার, সেন্ট্রিওল আর সেন্ট্রোস্ফিয়ারকে একত্রে বলে সেন্ট্রোজোম। ওকে, এই সেন্ট্রিওলের মধ্যে ভৌত গঠনে তিনটা জিনিস থাকে, প্রাচীর বা সিলিন্ডার ওয়াল, ত্রয়ী অনুনালিকা বা ট্রিপলেট, এবং যোজক বা লিঙ্কার। এটা কি আমি একটু পরে বলতেছি, তোমরা জাস্ট এই ওয়ার্ডটাকে গোল করো। এখানে কয়টা ত্রয়ী অনুনালিকা থাকে? 9টা। এটাকে গোল করো। কয়টা ত্রয়ী অনুনালিকা থাকে? 9টা। ক্লিয়ার? আমি এগুলো পরে বুঝাচ্ছি। নিচে রাসায়নিক গঠন দেয়া আছে, অবশ্যই প্রোটিন থাকবে, সাথে লিপিডও আছে, এক্সট্রাক্ট আছে, এটিপি একদম নিচে। আমি একটু ইয়ে করতেছি, জুম আউট করি আরেকটু। আরেকটা কি থাকতেছে পিচিরা? এটিপি। মানে প্রোটিন থাকে, লিপিড থাকে, সাথে কে থাকে? এটিপি। ওকে, আমি যেটা বোঝাচ্ছিলাম দেখো, এই যে এই জায়গাটায় সেন্ট্রালে তিনটা জিনিস থাকে, প্রাচীর বা সিলিন্ডার ওয়াল, ত্রয়ী অনুনালিকা বা ট্রিপলেট, আর যোজক লিঙ্কার। আমি যখন পড়তাম আমি এইভাবে একটা বাজে ছবি আঁকতাম, দেখো ত্রয়ী অনুনালিকা মানে তিনটা নালিকা, যোজক লিঙ্কার মানে একটা আরেকটাকে লিঙ্ক করে রাখতেছে, আর প্রাচীর বা সিলিন্ডার ওয়াল শেষ। এটাই একটা সেন্ট্রিওল। ওকে, জাস্ট মনে রাখার জন্য এভাবে নিজে নিজে ছবি আঁকলে দেখবা ইজি হয়ে যায় পড়া। ওকে, কয়টা অনুনালিকা থাকে? 9টা। অলরেডি বলছি, দেখো 9টা। এই যে তিনটা অনুনালিকা, এই যে যোজক লিঙ্কার, আর চারপাশে একটা প্রাচীর থাকে। টোটাল কয়টা? 1 2 3 4 5 6 7 8 9, টোটাল 9টা। ওকে, এটা মাথায় রাখতে হবে। ওকে, সেন্ট্রিওলে আমি বলছিলাম কি কি থাকে? প্রোটিন থাকে, লিপিড থাকে, এছাড়া আরেকটা থাকে কি? এটিপি। মনে রাখার জন্য যে লিপিড, প্রোটিন, এটিপি, ক্ল্যাপ ক্ল্যাপ দিয়ে মনে রাখতে পারো রাসায়নিক গঠন। এবার পড়বো সেন্ট্রিওলের কাজ। খুবই 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 খুব বেশি ইম্পর্টেন্ট পিচিরা, খুব বেশি ইম্পর্টেন্ট। মানিকের বিয়ের সিক্রেট ফ্ল্যাশ। মাকু তন্ত্র গঠন করে, তন্ত্রটা খেয়াল রাখবা। বিয়ে দিয়ে বিভাজনে সাহায্য করে, সিলিয়া ফ্লাজেলা সৃষ্টি করে, সিলিয়া ফ্লাজেলা সৃষ্টি সৃষ্টি খেয়াল রাখবা। শুক্রাণুর লেজ গঠন করে। আমি আবারও দাগাই, মাকুতন্ত্র, এই দুটা সৃষ্টি, শুক্রাণুর লেজ। ঠাডা মুখস্থ করতেই হবে। এটা নিয়ে তোমরা অনেক কনফিউজড হবা, কারণ সামনে আমরা কনফিউশন তৈরি করব, আমি বলতেছি। ক্লিয়ার? এটা ঠাডা মুখস্থ। আমাদের সেন্ট্রাল শেষ, আমি আগাচ্ছি, চলে যাচ্ছি কোষীয় কঙ্কাল। এবার কোষীয় কঙ্কাল বিজ্ঞানী কোলজফ আবিষ্কার করেছে। কোষীয় কঙ্কাল মানে যেটা ছাড়া কোষ দৃঢ়তা প্রদান হবে না। এই কোষীয় কঙ্কালকে 3 ভাগে ভাগ করেছে, মাইক্রোটিউবুলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এই তিনটার কাজ পড়তে হবে, ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এখন আমি তোমাদের জন্য একটু ইজি করে দিব, যেহেতু তিনটা আছে, তিনটার কাজ আছে, তুমি যে কোনো দুইটা পড়বা, তাহলে আরেকটার কাজ পারবা। আমরা মাইক্রোটিউবুল এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্টের কাজ পড়বো। ওকে, আমরা মাইক্রোফিলামেন্ট পড়বো না। ওকে, এবার আসো এই কাজ বাদে আর কি পড়বা, এটা এখন আমরা পড়বো। কাজ বাদে জাস্ট এইগুলো কি নিয়ে তৈরি? প্রোটিন নিয়ে। অবশ্যই এই প্রোটিনের নামগুলো তোমাকে জানতে হবে। আমি দাগাচ্ছি, শুধু ওই লাইনটাই দাগাবা যেটা দরকার। যেমন মাইক্রোটিউবুলস একটা প্রোটিন নিয়ে তৈরি। কি প্রোটিন? আলফা বিটা টিউবুলিন। রাসায়নিক গঠনে পাবা, সবাই এটা দাগাও। মাইক্রোটিউবুলস কি নিয়ে তৈরি? আলফা বিটা টিউবুলিন। কিছুক্ষণ আগে পড়ছো না, সেন্ট্রিওলের 9টা ত্রয়ী অনুনালিকা থাকে, এখানে 13টা প্রোটোটিউবুল থাকে। একটু জেনে রাখার কিছু না, যদি অনেক সময় দিয়ে দেয়, মানে 13 9 এর সাথে কনফিউজ হবে না। কিন্তু তোমাদের দরকার আলফা বিটা টিউবুলিন। তাহলে মাইক্রোটিউবুল কি নিয়ে তৈরি? আলফা বিটা টিউবুলিন। এবার খেয়াল করো মাইক্রোফিলামেন্টে যাও, এটাও প্রোটিন নিয়ে তৈরি। কোন প্রোটিন? অ্যাক্টিন ও মায়োসিন। মাইক্রোফিলামেন্ট অ্যাক্টিন ও মায়োসিন নিয়ে তৈরি। ওকে, আর ইন্টারমিডিয়েট ফিলামেন্টে যাও, এটা কি প্রোটিন এটা লেখা নেই, বাট এখানে 4 ধরনের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এটা তোমার পড়তে হবে। কি কি? কেরাটিন, ল্যামিনিন, নিউরোফিলামেন্টেন এবং বাইমেন্টেন। কেরাটিন, ল্যামিনিন, নিউরোফিলামেন্ট এবং বাইমেন্টিন, এই 4টা হলো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। কোনটা থেকে কি পড়তে হবে কাজ বাদে বলে ফেলছি, এখন আমরা শুধু কাজ পড়ব। এটা ইম্পর্টেন্ট, আলফা বিটা আর অ্যাক্টিন মায়োসিন। ওকে, আমরা আগাচ্ছি, কাজে যাচ্ছি। আমি বলছি কাজ আমরা দুইটা পড়বো, একটা মাইক্রোটিউবুল, একটা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ওকে, স্টার্ট করছি মাইক্রোটিউবুল। মাইক্রোটিউবুলের কাজ খেয়াল করো সবাই, এফএমসি দিয়ে মনে রাখা যায়। এফএমসি, এফ মানে ফ্লাজেলা সিলিয়ার বিচলন অথবা আন্দোলনে সাহায্য করে। পিচিরা সৃষ্টি করে বললে হবে সেন্ট্রিওল, বিচলন বা আন্দোলনে সাহায্য করে বললে হবে মাইক্রোটিউবুলস, ভুল করবে না। এরপর যাও মাকু যন্ত্র। পিছিয়ে মাকু তন্ত্র আর মাকু যন্ত্র একই, কিন্তু এখানে যন্ত্র লেখা, ওখানে তন্ত্র। তাহলে মাকু তন্ত্র বললে হবে সেন্ট্রিওল, আর যন্ত্র বললে হবে মাইক্রোটিউবুলস। এইভাবেই পড়তে হবে, কিছু করার নাই। এছাড়া সবগুলোর সেল ওয়াল তৈরিতে সাহায্য করে। অবশ্যই এটা সাইটোস্কেলেটন। ক্লিয়ার? তাহলে বিচলন বললে এটা, সৃষ্টি বললে এটা, মাকু যন্ত্র বললে এটা, তন্ত্র বললে ওটা। এটাকে ক্লিয়ার করার জন্য, আরো মনে রাখার জন্য দেখো ইজি করে বলতেছি, এই দেখো তাস।
তা মানে তন্তু বা তন্ত্র, যেটা সেন্ট্রাল, আর যদি যন্ত্র থাকে মাইক্রোটিউবুলস। ওকে, আর আমি বললাম আমরা মাইক্রোটিউবুলস পড়বো আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ইন্টারমিডিয়েট ফিলামেন্টের 3টা কাজ, শুধু ওয়ার্ড 3টা পড়বা, আকৃতি, যন্ত্র আর যথাস্থানে ধরে রাখতে সাহায্য করে। আজ দিয়ে মনে রাখতে পারো, যান্ত্রিক দৃঢ়তা দেয়, আকৃতি দেয়, এগুলা শেষ। তাহলে আমরা এই 2টার কাজ পারি, তাহলে বাদ বাকি সব কাজ হলো মাইক্রোফিলামেন্টের। ওকে, আগালাম। চলছে এরপর পারঅক্সিজম। পারঅক্সিজম স্টার্ট করার আগে একটু বলে নি, এটা এমন একটা প্যারা যে প্যারা থেকে তুমি কিচ্ছু বাদ দিতে পারবা না। এখান থেকে অনেক 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 কোয়েশ্চেন আসে, অনেক ভাবে কোয়েশ্চেন হয়, ভালো মতো পড়বা। তার আগে আমাকে বলতো পারঅক্সিজম কত স্তরে পিচিরা? আমরা পড়ে ফেলছি 2টা জিনিস এক স্তরে, একটা উদ্ভিদ কোষের লাইসোজোম, একটা পারঅক্সিজম, এই যে একাবরণ বিশিষ্ট, দেখছো? ক্লিয়ার? পারঅক্সিজম। আমি বললাম 0.2 দিয়ে আমরা 4টা জিনিস পড়বো। একটা পড়ছি লাইসোজোম 0.2 থেকে 0.8 মিলিমাইক্রন, একটা পড়ছি মাইটোকন্ড্রিয়া 0.2 থেকে 2 মাইক্রন, আরেকটা হলো পারঅক্সিজম 0.2 থেকে 17 মাইক্রন বা মাইক্রোমিটার, একই কথা। ওকে, ক্লিয়ার? এখন আসে এই পারঅক্সিজমে, আমরা পড়ছি লাইসোজোম অনেক এনজাইম থাকে, তেমনি পারঅক্সিজমে অনেকগুলো থাকে না, বাট মেইন কয়েকটা থাকে, যার মধ্যে সবচেয়ে প্রধান ক্যাটালেজ আসে, প্রায় আসে। পারঅক্সিজমের মেইন এনজাইমের নাম কি? ক্যাটালেজ। এই ক্যাটালেজেরই অপর নাম মাইক্রোজোম, যেটা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে মাঝে মাঝে দেখা যায়। ক্লিয়ার? ক্যাটালেজেরই নাম মাইক্রোজোম। এই ক্যাটালেজের মেইন কাজ কি? আমাদের দেহে যে বিষাক্ত পদার্থ হাইড্রোজেন পারঅক্সাইড, তাকে ভেঙে পানি এবং অক্সিজেনে পরিণত করা, এটাই লেখা আছে। এই মাইটোকন্ড্রিয়া মানে পারঅক্সিজম কোথায় পাওয়া যায়? প্রাণীর কিডনি এবং লিভারে, মাঝে মাঝেই দেয় প্রাণীর কিডনি ও লিভার। ক্লিয়ার? তাহলে এক আবরণী বিশিষ্ট 2টা, একটা উদ্ভিদ কোষের লাইসোজোম, একটা পারঅক্সিজম। এটা 0.2 থেকে 0.17 ক্যাটালেজ থাকে, যার নাম মাইক্রোজোম, আর প্রাণীর কিডনি ও লিভারে পাওয়া যায়। এই যে মাইক্রোজোম নিয়ে অন্যান্য সব বই যা যা আছে সবগুলো একসাথে করা। এটার ব্যাস দেওয়া আছে 600 থেকে 2000। এটা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে দেখা যায়। পারঅক্সিজমের প্রধান এনজাইম, ক্যাটালেজের অপর নাম। ওকে, একটু জাস্ট জেনে রাখা যে মাইক্রোজোমটা কি। আগালাম। পারঅক্সিজম এক আবরণ বিশিষ্ট, পড়ে ফেলছি। দেখো এই যে এটা হলো এক আবরণ, এই যে এটা একটা আবরণ, আর এটার ভেতরে থাকে এনজাইম গুলো। ওকে, ভ্যাকুল কোষ গহ্বর পড়ার আগে একটা প্যারা আছে গ্লাইঅক্সিজম, দেখো বইয়ে আছে। গ্লাইঅক্সিজমের ফার্স্ট লাইনটা মানে একটু জাস্ট রিডিং করবা, যে লিপিড সঞ্চয় মানে লিপিড সঞ্চয় অঙ্গাণু কোনটা? গ্লাইঅক্সিজম, জাস্ট অতটুকু পড়বা। এরপর চলে যাচ্ছে কোষ গহ্বর বা ভ্যাকুল। ভ্যাকুল বা কোষ গহ্বর থেকে মনে রাখবা, এটা যেহেতু গহ্বর, তার মানে এখানে সবকিছু সঞ্চয় রাখে, স্টোরেজ কন্টেনার, কোষ গহ্বর ধরে রাখে। এই কোষ গহ্বর থেকে 2টা ওয়ার্ড লাগবে, জাস্ট 2টা ওয়ার্ড। দেখো 3 বা 4 নাম্বার লাইনে পাবা কোষ গহ্বর, ধরে এটা একটা কোষ গহ্বর, এটা একটা কোষ গহ্বর। এটার বাইরে যে পর্দা, এটার নাম টনোপ্লাস্ট, এটা আসছে একবার মেডিকেল কোয়েশ্চেন। কোষ গহ্বরের পর্দার নাম কি? টনোপ্লাস্ট, যেটা রাবার জাতীয় পদার্থ। আর কোষ গহ্বরের ভেতরে যেটা থাকে, এটার নাম কোষরস। এতটুকুই লাগবে, এর বেশি লাগবে না। টনোপ্লাস্ট আর কোষরস, কোষ গহ্বরের কাজটা একবার রিডিং করবা। ওকে ওকে, এতক্ষণ ধরে আমরা অনেক কিছু পড়ে ফেলছি, সবগুলোর অনেক অপর নাম দেখো একটা সুন্দর চার্টে করে ফেলছি। মধ্যপর্দা হলো পিট মেমব্রেন, ফসফোলিপিড বাইলেয়ারের ইউনিট মেমব্রেন, ফ্লুইড মোজাইক মডেলের অপর নাম আইসবার্গ মডেল। একটোপ্লাজম কি কি আমরা পড়ে ফেলছি, গোলজি বডি যে কোষের ট্রাফিক পুলিশ, ডিকটাজম, ইডিওজম আমরা আরো বেশি পড়ছি। লাইসোজোমের নাম অলিওজোম, মাইটোকন্ড্রিয়া পাওয়ার হাউস, ক্লোরোপ্লাস্ট রান্নাঘর, সরকার জাতীয় খাদ্য কারখানা, সেন্ট্রাল ডিপ্লোজোম। আমরা নিউক্লিয়াস এখন পড়বো, এটাই বাকি, এটা এখন দেখে রাখো। কোষের মস্তিষ্ক প্রাণকেন্দ্র বা কেন্দ্রিকা, পাইছো? মস্তিষ্ক প্রাণকেন্দ্র বা কেন্দ্রিকা। ওকে, আমাদের আজকে লাস্ট টপিক হলো নিউক্লিয়াস। এটা স্টার্ট করব, তার আগে কিছুক্ষণ 30 সেকেন্ড থেকে 1 মিনিট ব্রেক, যাও ঘুরে আসো। 1 মিনিট ব্রেক। এটা আজকে আমাদের লাস্ট টপিক নিউক্লিয়াস এবং ক্রোমোজোম দিয়ে আমরা আজকে পড়া শেষ করব। একটু মনোযোগ দিবা, তার আগে একটু ঘুরে আসো। এই পর্যন্ত আমি যা যা পড়ালাম, এর মধ্যে যদি কারো কোনো কনফিউশন থাকে এখন কমেন্ট করো, আমি রিপ্লাই দিয়ে দিব। দাগানোগুলি মানে সবই তো বলে ফেলছি, বাকিগুলো রিডিং করবা পারঅক্সিজম থেকে। কোয়ান্টোজোম কি? নাহিন আপু তোমাদের রিপ্লাই দিয়ে দিয়েছে অলরেডি। থাইলাকয়েডের ভেতরে, যখন ক্লোরোপ্লাস্টের ভেতরে অনেক কিছু থাকে, তো ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডের মধ্যে ছোট 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 কি বলবো সবুজ পার্টিকেল থাকে কিছু, যেটা সালোক সংশ্লেষণে হেল্প করে, তাকে কোয়ান্টোজোম বলে। হ্যাঁ, ম্যাক্রোফাইবিলকে মুখ্য গাঠনিক উপাদান বলেছে ওড্রপ। গ্লাইঅক্সিজমে ওরকম কোনো আবরণ নাই আলাদা করে দেয়া, বাট তুমি যদি অপশনে কিছুই না পাও তাহলে 2 আবরণ হবে অ্যান্সার।
আমি যে জায়গা দিচ্ছি ওটা পড়ে শেষ করো, এরপরে যদি তুমি এক্সট্রা পড়তে চাও কাজগুলো তো এক্সট্রা পড়তেই হবে, যেটা আমি জায়গায় দিইনি অলরেডি, বাট তোমাকে পড়তে হবে, সো ওগুলো এক্সট্রা। মাইক্রোটিউবুলস এর কাজ বলছিলাম ওই যে আমি আবার একটু খেয়াল মানে দেখাই দিচ্ছি।